ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। বাসের টিকিট 9 দিন আগেই কেটে রেখেছি। আগের বছর ঠিক সময় টিকিট না পাওয়ায় ঈদের পরের দিন বাড়িতে যেতে হয়েছিল। এবার বাবা মা খুব খুশি হবে বলতে বলতেই ঢাকা টু খুলনার বাসটি চলে আসলো। বাস স্ট্যান্ডের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমি আমার সিটটায় বসে আছি। হঠাৎ একটি মেয়ে আমাকে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? জি, আপনার পাশের সিটটা আমার। আপনি যদি একটু উঠে দাঁড়াতেন তাহলে ভালো হতো। অবশ্যই। আমি উঠে একটু সরে দাঁড়ালে মেয়েটি তার সিটে গিয়ে বসে পড়ল। তারপর আমি আমার সিটটায় বসে একটা দীর্ঘ শ্বাস নিলাম। বাস চলতে শুরু করলো তার উক্ত গন্তব্যে নিজ গতিতে। তৎক্ষণাৎ আমার খেয়াল গেল আমার পাশে সিটে বসে থাকা মেয়েটির উপর। মেয়েটির পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখি পুরো শরীরটাই ঢোলাঢালা বোরখার আবরণে ঢাকা, হাতে পায়ে মোজা। দেখে বোঝা যাচ্ছে না মেয়েটি আসলে যুবতী নাকি বৃদ্ধা। তারপর ভাবলাম, তখন তো মেয়েটির কণ্ঠ শুনেছিলাম অল্প বয়সী যুবতী হবে। বাস চলছে, জানালার কোণ ঘেঁষে দমকা বাতাস বয়ে যাচ্ছে। মেয়েটি তার নিকাবের ওপরে পর্দাটি উঠিয়ে ফেলল। এখন তার চোখ দুটো খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। শ্যামলা বর্ণের বড় বড় হরিণী চোখ দুটো ঘন গাঢ় কাজলে খুব মায়াবতী দেখতে লাগছে। মেয়েটির চোখ দুটো থেকে আমি যেন চোখ সরাতে পারছি না। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মেয়েটির চোখ ছুঁয়ে আছে। সূর্যের এই আলোকৃষিতে যেন মেয়েটির চোখ দুটো আরও উজ্জ্বল দেখতে লাগছে। আমি মেয়েটির চোখের পানে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটি হয়তো বুঝতে পেরেছে। আমার দিকে তাকাতেই আমার চোখটা নিচে নামিয়ে নিলাম। আমি সোজা বসে সিটের সাথে মাথাটা ঠেকে আর চোখে মেয়েটির দিকে দেখে চলেছি। আচ্ছা, মেয়েটিকে আমার এত চেনা চেনা লাগছে কেন? এজন্য এক চিরচেনা অতীত আমার সামনে এসে দাঁড়িয়েছে। না, তা কীভাবে সম্ভব? আচ্ছা, আজকের দিনে এই ডিজিটাল যুগে ঢাকা শহরে এমন বোরখালি মেয়ে দেখতে পাওয়া যায়? মনে মনে ভাবছিলাম। কিছুক্ষণ পর হুট করে এই মেয়েটি আমাকে বলে উঠল, আপনার নাম? কোনো কথা নেই। আচ্ছা, আমি তো আপনার প্রতিবেশী যাত্রী, আপনি আমার সাথে কথা বলতে পারেন। মেয়েটি তবুও নীরবতা। কি হলো, আপনি কথা বলছেন না যে? মেয়েটি এবারও চুপ। বলছি কি, রাস্তাটা আমরা গল্প করতে করতে শেষ করতে পারি না? মেয়েটি আবারও নীরবতা। এক প্রকার রেগে গিয়ে বললাম, আচ্ছা, আপনি কি আমাকে পাত্তা দিচ্ছেন না? দেখুন, আমি অপ্রয়োজনে গায়ের মাহারাম পুরুষের সাথে কথা বলি না। এটা আপনার এবং আমার দুজনের জন্যই ক্ষতি। মনে মনে বললাম, যাক, এতক্ষণে মেয়েটি তার মুখ ফুটে কথা বলল। জি, আপনার কথা আমি বুঝলাম না। না বোঝার তো কিছু নেই, আপনি মুসলমান তো? হ্যাঁ, কিন্তু আপনি বললেন না গায়ে মাহারাম পুরুষের সাথে অপ্রয়োজনে কথা বলেন না। আপনি গায়ের মাহরাম বোঝেন না? না, যদি একটু বুঝিয়ে বলতেন। তাহলে শুনুন, মাহরাম কি, মাহরাম কারা, গায়ের মাহরাম কি ও কারা। মাহরাম কি? যে সকল পুরুষের সামনে নারীর দেখা দেওয়া, কথা বলা জায়েজ এবং যাদের সাথে বিবাহ বন্ধন সম্পন্ন হারাম, তাদেরকে শরীয়তের পরিভাষায় মাহরাম বলে। মাহরাম কারা? সূরা আন-নূরের 31 নং আয়াতে আল্লাহ তাআলা নারীর মাহরাম নির্ধারিত করে দিয়েছেন। পূর্ণ আয়াতটি হলো, আল মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হিফাজত করে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজ ছেলেদের স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণ না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর 31। গায়েরে মাহরাম কি? যে সকল পুরুষের সামনে যাওয়া নারীর জন্য শরীয়তে জায়েজ নয় এবং যাদের সাথে বিবাহ বন্ধন বৈধ, তাদেরকে গায়েরে মাহরাম বলে। বস্তুত গায়েরে মাহরামের সামনে একান্ত অপারগ হয়ে যদি যাওয়াই লাগে, তবে নারী পূর্ণ পর্দা করে সামনে যাবে। গায়েরে মাহরাম কারা? মাহরামবাদের সমস্ত বিশ্বে, মহাবিশ্বে যত পুরুষ আছে সব গায়েরে মাহরাম। নিজ পরিবারের চাচাতো, খালাতো, মামাতো, ফুবাতো সব ভাই, নিজ তুলা ভাই, দেবর, ভাসুর, আপন দাদা ও নানা শ্বশুর বাদে সমস্ত চাচা, মামা, খালু, ফুপা, শ্বশুর, নিজ খালু, ফুপা, এরা সবাই গায়েরে মাহরাম। তাদের সামনে নিজেকে প্রদর্শন করা, আল্লাহর হুকুমের অবাধ্যতা করা,
মাহরাম ছাড়া সকল পুরুষের সামনে পর্দা করতে হবে। এক নজরে মাহরাম পুরুষ। 1. স্বামী দেখা দেওয়া সৌন্দর্য প্রদর্শনের প্রেক্ষিতে মাহরাম। 2. পিতা, দাদা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 3. শ্বশুর, আপন দাদা ও নানা, শ্বশুর এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 4. আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে ও তাদের ঔষধজাত পুত্র সন্তান এবং আপন মেয়ের স্বামী। 5. স্বামীর জন্য স্ত্রীর গর্ভজাত পুত্র। 6. আপন ভাই, সৎ ভাই। 7. ভাতেজা অর্থাৎ আপন ভাইয়ের ছেলে এবং সৎ ভাইয়ের ছেলে। 8. ভাগ্নে অর্থাৎ আপন বোনের ছেলে এবং সৎ বোনের ছেলে। 9. এমন বালক যার মাঝে মহিলাদের প্রতি কোনো আকর্ষণ নেই। 10. দুধ সম্পর্কীয় পিতা, দাদা, নানা, চাচা, মামা এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 11. দুধ ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔষধজাত যে কোনো পুত্র সন্তান। 12. দুধ সম্পর্কীয় ছেলে, তার ছেলে, দুধ সম্পর্কীয় ছেলের ছেলে, মেয়ের ছেলে এবং তাদের ঔষধজাত যে কোনো পুত্র সন্তান এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী। বুখারী শরীফ হাদিস নং 5099, মুসলিম শরীফ হাদিস নং 1144। 13. আপন চাচা, সৎ চাচা। 14. আপন মামা, সৎ মামা। উপরোক্ত পুরুষ যাদের সাথে দেখা করতে বা দেখা দিতে পারবে তারা ছাড়া অন্য সমস্ত পুরুষকে দেখা দেওয়া সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আর উপরোক্ত পুরুষের সাথে বিয়ে সম্পূর্ণ হারাম। বুঝলাম, তাহলে তো আমি আপনার কাছে গায়রে মহারাম পুরুষ। জি। আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ে করি তখন কি আমি আপনার কাছে গায়রে মহারাম থাকবো? কি বলছেন কি আপনি? না, শুধু জিজ্ঞাসা করছি। দেখুন, আপনি এ ধরনের মজা না করলেই আমি খুশি হব। ঠিক আছে। 2 ঘন্টা পর নীরবতা ভেঙে মেয়েটিকে আমি বললাম, আচ্ছা আপনি যাচ্ছেন কোথায়? খুলনায়। সে তো আমিও যাচ্ছি, কিন্তু আপনি খুলনাতে কোথায় যাচ্ছেন? নামবেন কোথায়? আপনি যেখানে নামবেন আমিও সেখানেই নামবো। আর যদি বলেন কোথায় যাচ্ছি তাহলে বলবো দৌলতপুর ফুপির বাড়িতে যাব। ও আচ্ছা, আমার বাসা দৌলতপুর। তাহলে তো আপনি আমাদের এলাকাতেই যাচ্ছেন। আপনার বাসা বুঝি ঢাকাতে? জি। কতদিন বেড়াবেন ফুপির বাড়ি? জানি না। কেন, ঈদের সময় আসলেন, প্ল্যান করে আসেননি? না, পালিয়ে এসেছি। মানে পরশু বুধবার আমার বিয়ে। সেটা কেমন কথা? আপনার মধ্যে একটা পর্দাশীল মেয়ে বিয়ে না করে পালিয়ে এলেন? দেখুন, আমি কোনো পরকীয়া বা ভালোবাসার ফাঁদে পড়ে পালিয়ে আসিনি। আমি পালিয়ে এসেছি নিজের নিরাপত্তার জন্য। আমি কিছু বুঝলাম না আপনার কথা। মেয়েটি তার হাতের ব্যাগ থেকে একটা কাগজ বের করলো আর বলল, আমি তো আপনার এলাকাতেই যাচ্ছি। আমাকে শুধু আপনি এই ঠিকানাটাই একটু পৌঁছে দিতে পারবেন? আসলে আমি খুলনা শহরে এর আগে কখনো আসিনি, তো যদি একটু উপকার করতেন তাহলে ভালো হতো। আমি মেয়েটির হাতের কাগজটা নিয়ে দেখে কিছুক্ষণ চুপ হয়ে রইলাম। তারপর বললাম, কার বাড়ির ঠিকানা এটা? আমার ফুপির বাড়ির ঠিকানা। আমি একটু অবাকই হলাম আর মনে মনে ভাবলাম, এই কিসে? আচ্ছা, এই জন্য হয়তো আমার মেয়েটাকে এত চেনা চেনা লাগছে। না হলে তো মায়া চড়ানো কেন এই বোরখালিনী চোখে, যা আমাকে ভেতর দিকে শুধু তার দিকে টানছে। ভাবতে ভাবতে আমার মুখে এক চলতে ভিতর হাসি চলে আসলো। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, খেয়াল করেছে আমি হাসছি। এ কি, আপনি হাসছেন কেন? ভাবনার দেয়াল ভেদ করে আমি বাস্তবে ফিরে আসলাম। কই না তো, হাসছি না। অনেকদিন পর বাড়িতে যাচ্ছি তো, পরিবারের সকলে কত খুশি হবে আমাকে দেখে, তাই আর কি মনে মনে ভেবেই কত আনন্দ লাগছে। আচ্ছা, ঠিকানাটা ভালো করে দেখেছেন আপনি? হ্যাঁ, দেখলাম তো। আপনার এলাকারই ঠিকানা। বাড়িটা কি আপনার বাড়ির আশেপাশে? আপনি কি চিনতে পারবেন ঠিকানাটা? ঝট করে বলে উঠলাম, চিনি তো। আমি না চিনলে কে চিনবে? জি, আপনি চিনেন? না মানে আমি আমার বাড়ির আশেপাশে কোনো বাড়ির ঠিকানা চিনব না তা কি হয়? এই তো আমাদের বাড়ি থেকে 2 রাস্তার মোড় ঘুরলেই এই বাড়িটা। যাক, ভালোই হলো। আপনি আমাকে এই ঠিকানায় একটু পৌঁছে দিতে পারবেন? তাহলে আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকব। অবশ্যই পারবো। জি। আরে কি? কিছু বলবেন? না, আপনি আমার নাম ধরে ডাকলেন তো। আপনার নাম বুঝি আরি? আরিয়া। ভালোবেসে সবাই আরি বলে ডাকে, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? কই, আমি তো আপনার নাম জানি না। আমি তো বললাম আরে ওই তো দেখেন সামনে সিটে মহিলার কোলে বসা বাচ্চাটা, সে বাসে উঠেছে ধরেই কতবার যে বমি করে যাচ্ছে। মেয়েটি খেয়াল করলো, হ্যাঁ বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ পর মেয়েটি ঘুমিয়ে আছে। আমি ডাকতে শুরু করলাম, এই যে মিস বোরকালি, সরি আরিয়া ওঠেন।
এখানে ঘুমিয়ে থাকার প্ল্যান করেছেন নাকি? আর এই ঘুম ঘুম চোখে তাকিয়ে কি হলো, ডাকছেন কেন? এই বাসে করে আবার ঢাকায় চলে যেতে চান নাকি? বোরখাওয়ালি মানে হারিয়া চোখ ডলতে ডলতে মাথাটা উঁচু করে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে পুরো বাস খালি, কোনো যাত্রী নেই, শুধু আমরা দুজন ছাড়া। এ কি, আমি চলে এসেছি খুলনা শহরে? হাতের ঘড়িটার দিকে তাকাতে তাকাতে বলল, কে বলেছে আমরা চলে এসেছি? চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে। তাই তো, এখন তো মাত্র 11:57 AM বাজে। এত তাড়াতাড়ি কিভাবে আসলাম আমরা? কে বলেছে আমরা চলে আসছি? তাহলে বাসের অন্য যাত্রীরা গেল কোথায়? এটা লঞ্চ ঘাট। লঞ্চ পার হয়ে এই কোম্পানির বাস ওপারে পাবেন। সেখানে গিয়ে কোড নাম্বার 105 খুঁজে কোম্পানির বাসটিতে আপনাকে উঠতে হবে। আমি যদি বাস খুঁজে না পাই? এত ভয় পান কেন আপনি? আমি আছি তো। তাছাড়া আপনি বাস পর্যন্ত না পৌঁছালে টিকিট কাটার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন তাতে ওরা ফোন করবে। এখানে বসে বসে নামাবে, চলুন আমার সাথে। তা না হলে লঞ্চ ছেড়ে দিলে আমরা দুজন এখানেই থেকে যাব। হ্যাঁ হ্যাঁ, চলুন। দুজনে লঞ্চে উঠলাম। এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে যান। কেন? আরে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন? ওপরে বসার জায়গা আছে, দোকান আছে, গিয়ে বসতে পারবেন আর কিছু খেতেও পারবেন। ও আচ্ছা, চলুন। দুজনে উপরে গিয়ে দেখি সারি সারি চেয়ার, টেবিল আর ব্রেঞ্চ দখল করে সবাই বসে আছে। কেউ ভাত খাচ্ছে তো কেউ বা চা বিস্কিট। আমি বোরখাওয়ালিকে বললাম, এখানে খুব ভালো সরিষ ইলিশ রান্না পাওয়া যায়, ভাত দিয়ে খাবেন নাকি? না। তাহলে মুরগি? না। কেন? আমি রোজা। ও তাহলে চলুন ওই দিকটাতে গিয়ে বসি। দুজন গিয়ে একটা ব্রেঞ্চে বসে আছি, সামনাসামনি মুখ করে। আমাদের মাঝে একটি উঁচু টেবিল, যেটাতে বামাটি টেকে ডানাটি গালে দিয়ে বসে বোরখাওয়ালির সাথে কথা বলছি। আরিয়া বলল, আপনি কিছু খাওয়ার ইচ্ছা হলে খেয়ে নিন। না। কেন, আপনিও রোজা? হ্যাঁ, আজকে শেষ রোজা, কালই তো ঈদ। জানেন, আমি প্রথম 27 আর শেষ রোজাটা রাখি। আর মাঝখানের গুলো? ওগুলো থাকে না, একবেলা না খেয়ে থাকলে আমার কলিজাটা শুকিয়ে যায়। তাই তো আমার ছোটোবেলা থেকে প্রথম 27 আর শেষ রোজাটাই থাকার অভ্যাস। ও, এই অভ্যাসটা নিজে করে নিয়েছেন তাহলে? না, তাই নয় হবে। আমার খুব কষ্ট হয়ে যায়। ঢাকা শহরে এই গরমে রোজা থাকাটা সত্যি আমার শরীরের সাথে যায় না। আপনি কি জানেন, রমজানের রোজা ফরজ। ফরজ নামাজের ন্যায় ফরজ রোজাও পালন করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। নেক্সট বছরের থেকে সবগুলোই থাকবো, এই প্রমিস। হাতে 3 আঙ্গুল দিয়ে গলাটা চিমটি কেটে বললাম, আমাকে প্রমিস করে কি হবে? আমি তো পরবর্তী বছরগুলো আপনি রোজা থাকলেন কিনা তা দেখতে আসবো না। আপনি বরং আল্লাহকে বলুন, আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক। আচ্ছা, আপনার গরম লাগছে না? কেন? এই গরমে সেই কখন থেকে নিজেকে বোরখার আড়ালে ডেকে রেখেছেন? সেটা তো আমি আপনাকে আগেও বুঝিয়েছি। বুঝিয়েছিলেন, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। যেমন? তখন আপনি বলেছিলেন না বিয়ে করবেন না বলে পালিয়ে এসেছেন, সেটা আবার নিজের নিরাপত্তার জন্য। এটা সত্যি আমার মাথার উপর দিয়ে গেল। দেখুন, এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। না চাইলে বলবেন না, তবু আমি আপনাকে আপনার পূর্বের বাড়িতে পৌঁছে দেবো। এতটা রাস্তা আপনার সাথে চললাম, আমার তো এতটুকু জানার রাইট আছে। আসলে আমি নিজের কথা বাইরের মানুষের সাথে শেয়ার করি না। আচ্ছা বাদ দিন, অন্য কথা বলি। অন্য কি কথা? এই যে আপনি পর্দা করেন, আজকের দিনে আপনার মতো বোরখালি ঢাকা শহরে কিন্তু খুঁজে পাওয়া যায় না। সব মেয়েরা যদি আপনার মতো হতো তাহলে আজ স্কুল কলেজ ভার্সিটির মেয়েদের রাস্তার বকাটেদের কাছে উত্ত্যক্ত হতে হতো না। তার কারণ যাদের মধ্যে পদ্মার বাস্তবিক জ্ঞান নেই, পদ্মায় যে তাদের মর্যাদা বৃদ্ধি পায় সেটা তারা বুঝে না। এবং অনেক অহরহ খবর রেডিও, পত্রিকা, টেলিভিশনের পর্দায় খুঁজে পাবেন, যেখানে অনেক যুবতী এবং নাবালক শিশুও নির্যাতিত হচ্ছে। পদ্মার অভাবে ছাড় পাচ্ছে না রাস্তার বখাটেদের কাছে উত্ত্যক্ত হওয়ার থেকে। আচ্ছা বুঝলাম, তবে একটা প্রশ্ন, পর্দা না করার জন্য তো রাস্তায় বকাটেদের কাছে মেয়েদের উত্ত্যক্ত হতে হয়, তাহলে যারা পর্দা করে এবং শিশুরা, তারা কেন নির্যাতিত হয়? এর জন্য পুরুষের ও পর্দা করতে বলা হয়েছে। বলেন কি, পুরুষরাও বোরখা পরবে? আসলে তা না, পুরুষদের পর্দা বলতে তাদের দৃষ্টি সংযত রাখার কথা বলা হয়েছে। কোনো নারীর উপরে আপনার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করতে পারবেন না, বরং নজর অতি সত্বর ফিরিয়ে নিন, কারণ আপনার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয়। পুরুষরা যদি তাদের দৃষ্টি সংযত রাখতো তাহলে এভাবে আর পর্দাশীল নারী এবং শিশুদের নির্যাতিত হতে হতো না। বুঝলাম, পুরুষরা যদি পর্দাশীল নারীর উপর খারাপ দৃষ্টি দেয় তাহলে আর পর্দা করে লাভ কি?
ওই যে আপনি বললেন না, তার জন্য পর্দা না করলে যে জাহান্নামে যেতে হবে, পর্দা না করার শাস্তি সম্পর্কিত হাদিস। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যারা গরুর লেজ সদৃশ বেদ দ্বারা মানুষকে প্রহার করে, এবং যেসব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভেতর দিয়ে শরীরের অংশ দেখা যায় এবং উটের কুচের মতো কেশ বিন্যাস করবে, এ নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, যা বহুদূর থেকে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হলো যারা কোনো প্রকার নেশাদার দ্রব্য পান বা গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণী হলো যে বা যারা পিতা মাতার অবাধ্য, এই শ্রেণীভুক্ত মানুষেরাও জান্নাতে যাবে না। তৃতীয় শ্রেণী হলো দাউস, এই দাউস ব্যক্তি যা তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি। পরিবারের সদস্যদের মাঝে বেপর্দা ছিল বা হেয়াপনা ছিল, কিন্তু সে বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। আর সুগন্ধি আকর্ষণের এমন একটি মাধ্যম যা দৃষ্টি অবনত ব্যক্তিকেও আকৃষ্ট করে, সুতরাং এ বিষয়ে সতর্ক থাকা দরকার, তা নিজেরাই ভেবে দেখি। হাদিস শরীফে এসেছে প্রত্যেক চোখ জিনা করে, আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশ দিয়ে যায় তাহলে সেও নজরে জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলুব্ধকারী হিসেবে গণ্য হবে। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহ তাদের তৃতীয়জন হয় শয়তান। 5, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খবরদার তোমার বেগানা স্ত্রীলোকের ঘরে প্রবেশ করো না। জয়নক সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামীর ভাইদের ভাসুর দেবর বিয়াই ইত্যাদি সম্পর্কে কি নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারা তো স্ত্রীর জন্য মৃত্যু তুল্য, অর্থাৎ মহাবিপদ তুল্য। 6, উম্মুল মুমিনদের উম্মে সালামা বর্ণনা করেন আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় অন্ধ সাহাবী ইবনে ইমতে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম ইয়া রাসূল, তিনি তো অন্ধ, তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীগণ গোপনীয় সত্তা, যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে দৃষ্টি উঁচু করে তাকাতে থাকে। 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে নারী ফিতনা পুরুষদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। 9, ভুরু প্লাক করাও পথ তুলা পরা হারাম। বর্তমান সময়ের ফ্যাশন সচেতন বোনেরা অনেকেই ভুরু প্লাক করে থাকে এবং নানা রঙের নানা ধরনের পরচুলাও ব্যবহার করে থাকে, অথচ যারা এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। কাজেই তাদেরকে আল্লাহর ভয়ে এই ধরনের গহিত কাজ থেকে বিরত থাকা উচিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপরে যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা কারায়, এবং সেসব উপর যারা ফ্রু ছেঁচে সরু প্লাক করে, যারা সৌন্দর্য মানুষের দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। জৈনক মহিলা এ ব্যাপারে তার প্রতিবাদ করলে তিনি বলেন আমি কি তাকে অভিশপ্ত করব না যাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন এবং তা আল্লাহর কিতাবে আছে। আল্লাহ বলেছেন রাসূল যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও উল্কি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন। শহীদ বুখারীর 5507 থেকে 5524 এবং হাদিস দেখুন। 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা হচ্ছে চাদর, এবং যদি সে গৃহের বাইরে যায় তবে শয়তান খুশি হয় তাকে বিভ্রান্ত করতে পারবে বলে। সে নারী আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না যতটা সে গৃহ থেকে করতে পারত। ইবনে
হিব্বান ও ইবনে আবি খুজাইমা আলবানি এটিকে সহিহ বলেছেন। সিলসিলাহ আস শাহিহা 2688। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মসজিদে সালাত আদায়ের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে বলেছিলেন তাদের গৃহেই তাদের জন্য উত্তম। 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় আর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। আর বনি ইসরায়েলের প্রথম ফিতনাই ছিল নারী সংক্রান্ত। সুতরাং লোকদের উচিত তাদের পরিবারকে ফিতনা এবং ফিতনার উপকরণ থেকে দূরে রাখা। 12, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে তার মাহরামের সঙ্গ ছাড়া একাকীর্ণ একদিন এক রাতের দূরত্ব সফর করা বৈধ নয়। সহিহ বুখারী হাদিস 1088, সহিহ মুসলিম 1339। সবই বুঝলাম, কিন্তু এই যে আপনি মাহরামের সঙ্গ ছাড়া একাকী সফরে বের হয়েছেন, তাহলে তো এটা বৈধ নয়। এটা তাহলে হারাম, যা ইসলাম আপনাকে অনুমতি দেয় না। কিছুক্ষণ চুপ থেকেই, কারণ আমি পরিস্থিতির শিকার, আর তাছাড়াও তীব্র প্রয়োজন হারামকে হালাল করে দেয়। লাঞ্চঘাট পার হয়ে আমরা গিয়ে বাসে উঠলাম। এর মধ্যে আমাদের মাঝে আর তেমন কোনো কথা হয়নি। বাস চলতে শুরু করেছে আর আমরা দুজনে পাশাপাশি নীরবে বসে আছি। এমন সময় জানালার দমকা বাতাস এসে আমার চুলগুলো হালকা ছুঁয়ে দিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে, মনে হচ্ছে এক প্রশান্তির আভাস ফিরে পেয়েছি। চোখ দুটো বন্ধ করে ডুব দিলাম সেই অতীতের 15 বছর আগে। তখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। বাবা প্রবাসী ছিল, তাই আমি আর মা তখন মামার বাড়িতেই থাকতাম। বড়দের খুব সম্মান করতাম। আমি যখন যা আবদার করতাম মামা সব আবদার পূরণ করে দিত। মামার একটি পুচকি মেয়ে ছিল, নাম আরি। সবার খুব আদরের, শুধু আদরে বলেই ভুল হবে, যা পটু না, একবার কথা বলা শুরু করলে আর থামার নামই নেই। এটুকু ছোট্ট একটা মেয়ে, তার কথা শুনলে যে কেউ বড় বুড়ো মানুষও টাসকি খেয়ে যাবে। সে একবার ঈদের সময়কার কথা, খুব রমরমাট আয়োজন চলছিল চারদিকে। সকাল 6টায় ঘুম থেকে উঠেই আমাকে ডাকা শুরু করে দিয়েছে। বলছে, এই আবির, ওঠো ওঠো না, তুমি না বলেছিলে আজ আমায় মেলায় নিয়ে যাবে? আমি একে বোঝালাম, দেখো আরি, এত সকালে মেলার কোনো দোকানপাট খোলেনি। সবাই একে ঈদের নামাজ পড়বে, সেমাই খাবে, সেলামি দেবে, তাই দোকান খুলবে। তুমি আমাকে এখন ঘুমোতে দাও। না না, তুমি আমাকে ঢপ দিচ্ছ। এক্ষুনি আমাকে নিয়ে যাবে তোমার স্কুল মাঠটিতে। আমি এখনই যাব, গিয়ে দেখব, তাই তোমার কথা বিশ্বাস করব মেলা হচ্ছে কিনা। কাল সারা রাত ঘুমাইনি আমি মেলায় গিয়ে নাগরদোলায় চড়বো বলে, আর তুমি বলছো এখন যাবে না, তাই না? আমি যাব না কখন বললাম? আমি তো বলেছি পরে যাব। আর মেলাতে নাগরদোলা আসবে তোমায় কে বলেছে? আমি জানি মেলায় নাগরদোলা থাকে, আগে একবার নাগরদোলা এসেছিল তো, তখন তো আমি ছোট ছিলাম, তাই বাবাই উঠতে দেয়নি, বলেছিল পড়ে যাব। এখন পড়ে যাব না, তুমি আছো তো, তোমার সাথে উঠে চুপচাপ তোমার হাতটি ধরে বসে থাকবো। একবার আকাশে উঠবো, আবার আকাশ থেকে ঘুরে এসে মাটিতে নামবো। কি মজাটাই না হবে বলো। চলো চলো। আমি তোর কথা শুনে হাত পা ছুটিয়ে হাসা শুরু করেছি। আর ঘুমিয়ে কী হবে, এই বসকে আমায় ঘুমোতেই দিল না। তার থেকে বরং গিয়ে দেখিয়ে আনি। মাঠে গিয়ে দেখি মাঠ খালি। সবাই কয়েকটি দোকান বসেছে কসমেটিক্সের, সেগুলো কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। দেখেছো, সব দোকান বন্ধ। এখন বাড়ি চলো। তখন মুখ কালো করে বাড়ি চলে আসলো। আমার খুব খারাপ লাগছিল ওর এমন চেহারাটা দেখে। জানুয়ারিতে আরিকে স্কুলে ভর্তি করানো হলো। রোজ একসাথে স্কুলে যেতাম। একদিন স্কুলের সামনে একটি লোক ভ্যানে করে আঁক নিয়ে বসেছিল। ওর যখন ছুটি হয় তখন আমার টিফিন। সেদিন ক্লাসে কারো পড়া হয়নি। আমাদের সবাইকে স্যার কান ধরে বেঞ্চের উপর দাঁড় করে রেখেছে। টিফিনের ঘন্টা বেজে ওঠার পরও স্যার ক্লাস থেকে যায়নি। হঠাৎ ক্লাসরুমের দরজার সামনে এসে, আয় আবির, তোমরা সবাই ওই রকম কান ধরে দাঁড়িয়ে আছো কেন? এটা আবার কেমন পিটি করছো তোমরা সবাই? এই কি আরি, দেখছো না স্যার ক্লাস আছে, এখন এখান থেকে যাও। যাব, তার আগে আমাকে 5টা টাকা ধার দাও তো, আমি আখ খাবো। বাড়িতে গিয়ে বাবাইকে বলে তোমার টাকাটা আমি দিয়ে দেব। সবাই হাসছে ওর কথা শুনে। স্যারও কিছু বলেনি, পুচকি মেয়ে বলে কথা। আমার কাছ থেকে টাকাটা নিয়ে স্যারকে দিয়ে দিল। ও দৌড়ে চলে গেল। এরকম আরও অনেক স্মৃতি আছে যেগুলো মন থেকে মুছে যাবার নয়। জীবনে যেমন আনন্দের সময় আসে তেমন কষ্টের সময় আসে। হঠাৎ একদিন মামার ট্রাক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তার কিছুদিন পর আমার বাবা দেশে ফিরে আসে। আমাকে আর মাকে নিয়ে খুলনা এসে বিজনেস শুরু করে। আমরা পরে ওদের খোঁজ নিয়েছিলাম, কিন্তু পাইনি। আর মামি যখন মামার বাড়িতে ছিল না,
শুনেছিলাম মামা সব সম্পত্তি মামি নামে অনেক আগে লিখে দিয়েছিল। আর মামি সম্পত্তি বিক্রি করে মেয়েকে নিয়ে কোথায় গিয়েছে তা কেউ বলতে পারবে না। মামার মামির বিয়েটা পালিয়ে হয়েছিল। মামির বাবার বাড়ির কোনো ঠিকানাও না পাওয়ায় আমাদের আর তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়নি। তবে আমরা অনেক খুঁজেছি। যারা মামির কাছ থেকে সম্পত্তি কিনেছিল তাদেরকে অনেক অনুরোধ করে আমাদের খুলনার বাড়ির ঠিকানাটা বাবা মা দিয়ে এসেছিল। বলেছিল যদি কখন ওরা খোঁজ করে তাহলে যেন আমাদের ঠিকানাটা দিয়ে দেয়। কিন্তু এত বছর পর আর এইভাবে আমার সামনে এসে দাঁড়াবে তা আমি ভাবতে পারিনি। সত্যি বলতে ছোটোবেলা থেকে আমার মন শুধু ওকেই ভালোবেসেছে। অনেক অপেক্ষা করেছি ওর জন্য, কিন্তু এখন ওর কাছে থাকতে আমি কিছু বলতে পারছি না। এ যেন সম্পূর্ণ আলাদা একটা মেয়ে। কেউ এতটা বদলে যায় কীভাবে? আচ্ছা, ও কি আমাকে চিনবে? সে আগের মতো নাম ধরে ডেকে দুষ্টু মিষ্টি কথাগুলো বলবে? না, ও তো এখন বোরখাওয়ালি, বদলেও গেছে। এখন এই বোরখাওয়ালির মাথায় ভালোবাসার মানে ঢুকবে না। এসব ভাবতে হতেই একটু সময় পার হয়ে গেল। এবার বর্তমান। এই যে শুনুন, চোখ মেলে তাকিয়ে দেখি আমাকে বোরখাওয়ালি ডাকছে। আমরা কি চলে এসেছি? তাকে দেখি বাসে সব যাত্রী নেমে যাচ্ছে। বাসের জানালায় উকি দিয়ে দেখি বাস নতুন রাস্তায় এসে দাঁড়িয়েছে। এখান থেকে বাস আর যাবে না। হ্যাঁ, আমরা এসে গেছি, নামুন। আপনি সরলে তো নামবো। ও হ্যাঁ, সরি। আমি সিট থেকে উঠে ওপর থেকে ব্যাগগুলো নামালাম। তারপর বাস থেকে নেমে একটি রিক্সা ডাকলাম। যদি রিক্সাতে বোরখালি উঠতে চাইনি, বলেছিল ইজি বাইকে যাবে। কিন্তু আমি বলছিলাম এতগুলো ব্যাগ নিয়ে ইজি বাইকে গেলে মেন রোডে গিয়ে নামিয়ে দেবে। তার থেকে বরং রিক্সাতে করে যাই, বাড়ির সামনে নামালে ব্যাগগুলো নেওয়া সহজ হয়ে যাবে। পুরুষ মানুষের এতগুলো প্যাক লাগে? আরে এদিকে শুধু আমার কাপড় নাকি, বাড়ির সকলের জন্য ঈদের কাপড় আছে। দুজনে একটা দোতলা বিল্ডিংয়ের সামনে সেই রিক্সা থেকে নামলাম। নিন, এসে গেছি আপনার ফুপির বাড়িতে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না, আর কোনোদিন দেখা হবে কি না। তবে আল্লাহ যেন আপনার ভালো করে। ভালো থাকবেন। আসি, আল্লাহ হাফেজ। পেছনের দিকে আর ঘুরে তাকালো না, সোজা হেঁটে গেটের কাছে গিয়ে কলিং বেল বাজালো। আমি আধ ঘন্টা পর বাড়িতে ঢুকলাম। গিয়ে দেখি বাড়ির মেন দরজাটা খোলা, কোনো সারা শব্দ কিচ্ছু নেই। আমার পায়ের শব্দ পেয়ে কেউ একজন এগিয়ে আসলো। দেখি ছোট বোন রেখা। মায়ের রুমের দরজাটা হালকা করে ভিজে আমাকে দেখে দৌড়ে এসে আমার হাত থেকে ব্যাগগুলো নিয়ে নেয়। আমাদের জন্য কি কি এনেছিস রে ভাইয়া? এই তো তোদের জন্য ঈদের কাপড় শর্ত। আমি ওর সাথে কথা বলছি আর এদিকে তাকে খুঁজছি বোরখালা কোথায় গেল। কি রে ভাইয়া, ওভাবে কাকে খুঁজছিস তুই? আর ওইভাবে গা ছাড়া দিয়ে কেন কথা বলছিস? কই না তো, বাবা মাকে দেখছি না। বাবা মা কোথায় রে? বাবা এখনো বাড়িতে ফেরেনি, আর মা রুমে আছে, সাথে আরিয়া আপুও। কি ভাবছিস আরিয়া আপুকে? আরে তুই বলতি না আশরাফ মামার একটা মেয়ে ছিল, সেই মেয়ে। চল দেখবি আয়। বলে আমার হাত ধরে টানতে টানতে মায়ের রুমের দিকে নিয়ে যায়। গিয়ে দেখি বিছানায় মায়ের কোলে মাথা রেখে বোরখালি শুয়ে আছে, আর মায়ের চোখে পানি। আমি যেতেই বোরখালি উঠে বসে আমাকে দেখে অবাক। আপনি? মা রেখা দুজনেই প্রশ্ন করলো কি হলো। রেখার মুখে বাইরে শব্দটা শুনে হয়তো বুঝে গেছে যে আমি আবির। এটা কি তোমার ছেলে ফুপি? হ্যাঁ, কেন? তোমার ছেলেটা খুবই পচা ফুপি। আর সারাটা রাস্তা সে ঢাকা থেকে খুলনা পর্যন্ত আমার সাথে আমার পাশের সিটে বসে একাই বাসে করে এসেছে। আমি তোমাদের বাড়ির ঠিকানা দেখিয়েছিলাম, আমার নামও বলেছিলাম আমার ফুপির বাড়িতে যাব, কিন্তু আমাকে একবারের জন্য নিজের পরিচয়টা দিল না। কেন এমন করলো? একদমই বললো কথাগুলো। আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না। তবুও নিঃসংকোচ বোধে বললাম, সরি আরি, আসলে আমি তোমাকে প্রথমে দেখে চিনতে পারছিলাম না। পরে যখন চিনলাম তোমাকে, আমি তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তুমি তো আমাকে কিছুই বলোনি। পরিচয় না জানি কিভাবে। আচ্ছা ঠিক আছে, সরি বলার কোনো দরকার নেই। বলে রুম থেকে বেরিয়ে গেল। মেয়েটা এখনো সেই বোরখা পরে আছে, চেঞ্জ করেনি। কি হলো মা, ও কি বোরখা পরে সারা জীবন থাকবে নাকি? আরে কথা বলতে বলতে চেঞ্জ করার সময় পাইনি। এখানে আয়, আমার কাছে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। বসতে বসতে বললাম, কি কথা? পরশু তো তোর মেয়ে দেখতে যাওয়ার কথা, ভুলে গেলি? আমার মনে পড়লো, হ্যাঁ, বাবা মা তো আমাকে বলেছিল আমার জন্য মেয়ে পছন্দ করে রেখেছে, আর পরশুই তো দেখতে যাওয়ার কথা। কিন্তু আমি তো কখনো ভাবিনি এইভাবে আরির সাথে আমার আবার দেখা হয়ে যাবে। কি করবো এখন আমি? কি রে, কি ভাবছিস? মা, অপরাধ নিও না, আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। কেন? বড় হয়েছিস, ভালো জব করিস, তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? মামাকে আর কিছু সময় দাও। তারপর দেখ, মেয়েটাকে দেখে আসতে তো সমস্যা নেই, প্রথমে তুই দেখ, তারপর না হয় পছন্দ হলে সেইভাবে পাকা কথাবার্তা বলে সময় নিয়ে পরে বিয়ে করিস। আমি হ্যাঁ না কিছুই বলিনি। মায়ের রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে গিয়ে দেখি সোফায় বোরখাওয়ালি বসে আছে।
আমি গিয়ে পাশে বসলাম। কি হলো, এখন আপনি বোরকা পরেই থাকবেন নাকি? মানে? চেঞ্জ করবেন না? বাসার মধ্যে বোরকা পরেই থাকবেন? সেই তো তুমি করে কথা বলেছিলেন, এখন আবার আপনি তো ফিরে আসলেন যে। এখানে তো আপনার মাহারাম নেই, তাই একান্তে কথা বলতে গিয়ে খারাপ কিছু যেন না ঘটে, তাই আর কি। আসলে আমি আসার সময় পরনের কোনো পোশাক সাথে করে আনে নাই, শুধু কিছু টাকা আর এই ঠিকানাটাই ছিল। কথাটা শুনে আমি একটু থমকে গেলাম। আচ্ছা, আরে মামি কেমন আছে? আর কেমন হয়েছিল যার জন্য এইভাবে পালিয়ে আসতে হলো? আসলে সেই দিন আপনারা খুলনায় চলে আসার পরে কিছু লোক এসে বলেছিল বাবাই তাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, সুদ সমেত 15 লক্ষ টাকার মতো দাঁড়ায়। মা সেই সময় কোনো উপায় না খুঁজে পেয়ে সব কিছু বিক্রি করে তাদের সব পাওনা মিটিয়ে আমাকে নিয়ে খালার বাসায় যায়। খালা আমাকে একটা চাকরি জোগাড় করে দেয়, আর সেখানেই মা চাকরি করে। আমাকে নিয়ে খালার সংসারে ভালোভাবেই এত বছর ছিল। 2 বছর আগে মা ইন্তেকাল করে। তারপর খালা আমাকে আর পড়ালেখা করাতে চাননি। কিছুদিন আগে খালা আমার বিয়ে ঠিক করে এক বিশাল ধনী লোকের সাথে, যারা খুব মডার্ন। খালা বলে দিয়েছে বিয়ে করলে ওই পরিবারেই করতে হবে। খালা বলেছিল ওই পরিবারে বিয়ে হলে আমি নাকি জীবনটা আরাম আয়েসে কাটাতে পারবো। কিন্তু যখন শুনলাম বিয়ে, গায়ে হলুদ, বউ ভাতের দিন আমাকে সংসেজে স্টেজে বসে থাকতে হবে আর শহরভর্তি হাজার হাজার নিয়ন্ত্রিত পরপুরুষের চোখে পড়বে আমার দিকে, তখন আমার মনে হলো ওই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি জাহান্নামে যেতে চাই না। আমি চাই না এমন আরাম আয়েশ, চাই না এমন ধনী বর। আমার তো একজন দিনদার স্বামী চাই, যে আল্লাহর ভয়ে আমাকে ভালোবাসবে, আমাকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে। ওখানে বিয়ে হলে আমি আল্লাহর পথে ঠিকভাবে চলতে পারতাম না। আমি আল্লাহকে খুব ভয় পাই। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আপন বলতেও তো আমার আর কেউ ছিল না দুনিয়াতে। 2 দিন আগে আমার পুরনো বাড়িটাতে ঘুরতে গিয়েছিলাম, যেখানে আমার বাবাই আর মায়ের স্মৃতি মিশে আছে। আচ্ছা, আমার ছোটবেলার সেই সুন্দর দিনগুলো মিশে। ওখানে গিয়েই কথায় কথায় এক বৃদ্ধা মহিলা আমাকে আপনাদের বাড়ির ঠিকানাটা দেয়। তারপর আর কিছু ভেবে না পেয়ে কিছু টাকা আর এই ঠিকানা নিয়ে এখানে পালিয়ে চলে আসি। আমি জানি না আমার এভাবে পালিয়ে আসা ঠিক হয়েছে কিনা। আমি এটাও জানি না এখন আমার কি করা উচিত। তবে এতটুকু জানি, আমি যা করেছি আল্লাহ সেটা বুঝবে। কথাগুলো বলতে বলতে আরে ডান চোখ বেয়ে দুপুরটা অশ্রু করে নিকাবের উপর পড়তে দেখলাম। ওর কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম, যেরকম জীবসংখ্য চায় আমি তো তার কিছুই না। ঠিকমতো 5 ওয়াক্ত নামাজটাই আদায় করা হয় না। কীভাবে কে বলবো আমি কতটা ভালোবাসি, ওর সাথে সারা জীবন কাটাতে চাই। কিছুক্ষণ পর, আচ্ছা আপনি তাহলে এখন কী পরবেন? কাপড় চোপড়তে কিছু আনিনি। রেখার সেলর আপনার খাটবে না। আমি কি মাকে একটা শাড়ি দিতে বলবো? না, আমি শাড়ি পরবো না। শাড়িতে সঠিকভাবে পর্দা রক্ষা হয় না। তার থেকে আমি এইভাবেই ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। আশ্চর্য, এইভাবে বোরকা পরে কতক্ষণ থাকবেন আপনি? আমি পারবো, সে আপনার চিন্তা করা লাগবে না। কিছুক্ষণ পর আমি মায়ের রুম থেকে মায়ের বোরকাটা এনে দিলাম। নিন, গোসল করে এটা পরে নিন। সন্ধ্যায় ইফতার শেষে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম ডাক বাংলা শপিং মলের উদ্দেশ্যে। এই দিনটাই শপিং মলে প্রচুর ভিড় থাকে, হবেই না বা কেন। কাল যে ঈদ, চারদিকে মানুষ গজগজ করছে। অনেক টেলাটির মধ্যে দিয়ে একটি দোকানে গিয়ে বসলাম। গিয়ে বললাম, আমাকে কিছু 3 পিস দেখান তো ভাই। সেখান থেকে 5টা ফুল হাতার লং সেলোয়ার কামিজ নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে দেখি মা ব্যাগ থেকে বাজার নামে ডালাতে সাজিয়ে রাখছে, আর বাবা খাতা কলম হিসাব করছে কত টাকা খরচ হলো। রেখার ঘরে গিয়ে দেখি পাশের বাসার ভাবিরা হাতে মেহেন্দি দিচ্ছে, আর বোরখালি মেহেদির ডিজাইনের বইটা নিয়ে নাড়াচাড়া করছে। আমি গিয়ে শপিংয়ের ব্যাগগুলো রেখার সামনে রেখে বললাম, তোর আরিয়াবুকে নিয়ে দর্জির কাছে মাপ দিয়ে আসিস, কতদিন এভাবে বোরখা পরে থাকবে। সময়টা রাত 11টার কাছাকাছি। খাওয়া দাওয়া শেষে ছাদে এসে দাঁড়িয়ে বিশাল আকাশটাকে দেখছি। আকাশে ছোট্ট নবচাঁদটা বড়ই সুন্দর লাগছে দেখতে। ইচ্ছে করছে এই রাতটা আমার মায়াবতীকে সাথে নিয়ে কাটিয়ে দিতে। আজ কেন জানি ওর প্রত্যাবর্তন আমাকে আরও বেশি অনুভব করাচ্ছে। ওকে কাছে পেতে খুব ইচ্ছে করছে, কিন্তু সাহস হচ্ছে না কিছুতেই ওকে বলতে যে কতটা ভালোবাসি। ও যদি না বলে দেয়। হঠাৎ পিছন থেকে কারো হাতের নরম স্পর্শ অনুভব করলাম আমার কাঁধে। ঘুরে তাকিয়ে দেখি আরি। আমার মনে আর কোনো বাদ মানছে না। এতক্ষণ তো আমি ওকে নিয়ে ভাবছিলাম। এই চাঁদনি রাতের হালকা আলোর ঝলকানিতে ওকে হঠাৎ এভাবে দেখে আমার খুব কাছে পেতে ইচ্ছে করছে। এই অন্ধকার রাতের সাথে এভাবে একা দাঁড়িয়ে কি করছেন? তোমার কথা ভাবছি। আবেগের বসে আমি কি বলে যাচ্ছি তা নিজেও জানি না। মানে? জানুয়ারি, সেই ছোটোবেলায় তোমার দুষ্টু মিষ্টি কথাগুলো আমার শুনতে খুব ভালো লাগতো। যেদিন শুনলাম তুমি আর মামি হারিয়ে গিয়েছো, সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল। বুকের ভেতরটা শূন্যতায় ভরে গিয়েছিল।
তখন থেকে এই আকাশটার দিকে তাকিয়ে থাকতাম আর তোমাকে ভাবতাম। তুমিও তো কোথাও না কোথাও আকাশটা নিজেই ছিলে। আমার মনে সব জমানো কথাই চারটার কাছে শেয়ার করতাম আর বলতাম তোমাকে গিয়ে বলতে আমার কথা। এত বছরে তুমি অনেক বড় হয়ে গেছো, অনেকটা বদলেও গেছো। আমি জানি না এখন তুমি দেখতে কেমন হয়েছো, শুধু জানি তুমি নাই, আমি জীবনটাই ব্যর্থ। কি বলছেন এসব আপনি? সত্যি বলছি আরি, বিশেষ করে আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। আমি জানি না আমি তোমার মনের মতো হতে পারবো কিনা, তবে তুমি চাইলেই আমাকে তোমার মনের মতো করে গড়ে তুলতে পারবে। আমাকে একটু সুযোগ দাও প্লিজ। আমি এখানে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম, আর এসে আপনার মুখে যা শুনছি আমি সত্যিই খুব অবাক হচ্ছি। এখন আপনাকে আমার আর কিচ্ছু বলার নেই। বলে চলে গেল। ওর এভাবে চলে যাওয়া দেখে আমার হুঁশ ফিরল। কি বললাম এসব আমি? আবেগের বশে আমি তো সব বলে ফেললাম। ও রেগে যাবে না তো? শিট, আমি একটু নিজের ভিতরে আবেগটা কন্ট্রোল করতে রাখতে পারলাম না। যদি আমার সাথে আর কথা না বলে কি করব এখন আমি? সারাটা রাত জেগে কাটিয়ে দিলাম। সকালে বাবার সাথে ঈদের নামাজ পড়ে এসে রুমে যাব, তখন বাবার মা আমাকে নিয়ে তাদের রুমে বসলো। আগামীকাল মেয়ে দেখতে যাওয়ার কথা বলতে আমি তো বাবা মাকে অনেক বুঝেছি, এবার তার আর ছাড়ার পাত্র না। আমার মাথায় কিছুই খেলছে না, সব কিছু যে আমি গলে ফেলছি। দুহাত জোর করে বাবা মাকে বোঝালাম, প্লিজ আমাকে তোমরা বিয়ের কথা বলো না, আমার এসব শুনতে ভালো লাগছে না। বলেই বাবা মায়ের রুম থেকে বেরিয়ে আসবো, ঠিক তখনই আরি পাশ কেটে বাবা মায়ের রুমে ঢুকলো। ওকে দেখে ভাবলাম কাল রাতের জন্য কে সরি বলতে হবে। রুমের বাইরে দাঁড়িয়ে থাকি, ও বের হলেই তখন বলবো, তাই দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি। আর ভেতরে মায়ের সাথে ওর কথা চলছে। কি হলো ফুপি, এভাবে বসে আছো কেন? রান্না বান্না করবে না নাকি? শুধু সেমাই খেয়ে সারাদিন থাকা চাই? মন ভালো নেই রে মা। কেন? আমার ফুপিটার আবার কি হলো? কি আর হবে, মা হলে ছেলে মেয়ের চিন্তা সবসময় মাথায় ঘুরপাক খায়। আমার ছেলেটা কিছুই বোঝে না, আমাদের বয়স হচ্ছে, কতদিন এইভাবে ওদের যত্ন নিতে পারবো? এখনই তো সময় ওর বিয়ে করার, কিন্তু রাজিই হচ্ছে না। কি বললে? তোমার ছেলের বিয়ে দেবে? হ্যাঁ, কিন্তু ও মেয়ে দেখতে রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না? জানি না, কাউকে পছন্দ থাকলে আমাদের বলুক, কিন্তু তাও তো বলছে না। একটা কথা বলবো ফুপি? বল। তোমার ছেলেটাকে আমায় দিয়ে দাও, ওকে বলো আমায় বিয়ে করতে। তুই আমার ছেলেকে বিয়ে করবি মা? কেন, তোমার আপত্তি আছে? কিসের আপত্তি থাকবে? তুই তো আমারই মেয়ে, তোরও তো বিয়ে দিতে হবে। যদি ঘরের মেয়ে ঘরেই থেকে যায় তাহলে তো তার থেকে খুশি আর কিছুই নেই। কিন্তু আমি ভাবছি আমার ছেলেটাকে নিয়ে, ও কি রাজি হবে? আমি এতক্ষণ রুমের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলাম। আরি আমাকে বিয়ে করতে চায়, কথাটা শুনে আমার মনের ভেতরটা খুশিতে ভরে উঠলো। আমি খুশিতে ওখানে দাঁড়িয়ে বললাম, মা আমি তোমাদের সব কথা এতক্ষণ শুনেছি, ওকে বলে দাও আমার ওকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। মা হা হয়ে আছে। এত তাড়াতাড়ি আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে দেখে হয়তো অবাক হয়েছে। কথাটা বলার পর আমার একটু লজ্জাবোধ হচ্ছিল, তাই আমি ওখান থেকে আমার রুমে চলে আসি। মনে মনে খুশিতে লাফালাফি করতে থাকি। পরদিন সন্ধ্যার পর মসজিদে আমাদের বিয়ে হয়। বেশ সকল নিয়ম আরির সাথে আলোচনা করেই করা হয়েছে। আমাদের গায়ে হলুদও হয়েছিল। ওর পর্দার কোনো ক্ষতি হয়নি। আলাদা রুমে কিছু প্রতিবেশী ভাবি আর চাচির ওর গায়ে হলুদের আয়োজন করে। এদিকে রাত হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ। আমার বইয়ের মুখটা এখন আমার দেখা হলো না, অথচ তাকে আমি কত ভালোবাসি। ভালোবাসার কথা বলতে তার ছোটোবেলার ওই মুখটা আমার চোখের সামনে বেশি আসে। রেখা আর প্রতিবেশী ভাবিরা আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। আমার রুমটা আমি নিজেই চিনতে পারছি না, এত সুন্দর করে সাজানো হয়েছে। ফুলে ফুলে কেমন যেন অন্যরকম এক রাজ্য মনে হচ্ছে, যে রাজ্যে আমি শাহজাদা আর আমার শাহজাদি আমার জন্য ফুলের বিছানায় বসে আছে। এতদিনের সব অপেক্ষার আজ বাদ ভাঙবে। আমি দরজাটা বন্ধ করে বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই আরি আমাকে নেমে সালাম করলো। আমি ওকে উঠিয়ে সালামের উত্তর দিলাম আর বললাম, আমার বউটা দেখছে বাসর ঘরে বোরখা পরে আছে, আজকে আমি তার মুখটা দেখতে পারবো? দেখো, তোমাকে কি আমি বারণ করেছি? আমি আস্তে করে মুখের নিকাবটি খুলে দিলাম। ওকে দেখে আমি তো অবাক না হয়ে পারলাম না, কারণ পর্দার আড়ালে লুকিয়ে থাকে এত সুন্দর অপ্সরী কি করে হয়? আল্লাহ মনে হয় জান্নাতের কোনো হরের রূপ আমার মায়াবতী চেহারাতে বসিয়ে দিয়েছে। শ্যামলা বর্ণের মায়াবী চোখ দুটোর পিছনে নিকাবের আড়ালে ডেকে রাখা এই রূপ থাকবে তা আমি কল্পনা করতে পারিনি। ওর হাত পায়ের মোজাগুলো খুলে ফেললাম। এত সুন্দর ফর্সা আমার মায়াবতী। ওর হাত দুটো আমার ঠোঁটের কাছে নিয়ে আলতো স্পর্শ দিতেই, কি করছো কি আবির? এত বছরের সব ভালোবাসা উজাড় করে দেবো তোমায়। ও লজ্জায় আমার বুকে মুখ গুজে ফেললো। তুমি কি সত্যি আমাকে এতটা ভালোবাসো? বিশ্বাস হয় না?
হুম, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। কাল রাতে আমি তোমাকে সেটাই বলতে গিয়েছিলাম। জানি বিয়ের আগে প্রেম ভালোবাসা বৈধ না, তাই তো তোমাকে বিয়ের কথা বলতে চাইছিলাম। তুমি জানো আমাকে কতটা ভয় পেয়ে দিয়েছিলে। ভুল হয়েছে, চলো আমরা 2 রাকাত নামাজ পড়ে স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। আমি মাথা কাত করে সম্মতিসূচক উত্তর দিলাম। তারপর আমরা দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। নামাজ শেষে আলমারি থেকে আমি একটা প্যাকেট বের করলাম, ওর হাতে দিয়ে বললাম, এটা তোমার জন্য। ও প্যাকেটটি খুলে দেখে একটা লাল বেনারসি। আমি আমার বউটাকে আজ বউ সাজে দেখতে চাই। এখন শাড়ি পরতে হবে? এখন আমি তোমার স্বামী, আমার সামনে তুমি শাড়ি পরে আসতেই পারো। সে তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তো শাড়ি কখনো পরিনি। পরনি, আজ পরবে। তুমি বুঝতে পারছো না, আমি পারি না শাড়ি পরতে। অন্য কোনো উফ, চুপ। আমি তোমাকে আর শাড়িতেই দেখতে চাই। যাও, এগুলো আশ্রম থেকে পরে এসো। শাড়ির সাথে আর যে কাপড়গুলো পরতে হয় সেগুলো হাতে ধরিয়ে দিলাম। শাড়িটা কে পরিয়ে দেবে শুনি? আমি। তুমি শাড়ি পরাতে পারো নাকি? দেখি চেষ্টা করে পারি কিনা। ও চেঞ্জ করে আমার সামনে এসে এখন কি করব? শাড়িটার হাতে ধরিয়ে দিলাম। তুমি পারো তো? এত কথা বলো কেন? আমি নিজের হাতে শাড়ি পরে ওকে আয়নার সামনে নিয়ে গেলাম। শাড়ির আঁচলটি ওর মাথায় তুলে দিয়ে বললাম, কত সুন্দর লাগছে আমার বউটাকে। আয়নাতে ওর মুখটা দেখে মনে হচ্ছে লজ্জা পেয়েছে। আমি একে বললাম, ছাদে যাবে? এখন? বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। গিয়ে কি হবে? ওই চারটাকে জানাতে হবে না তুমি আমার হয়েছো। ও মুচকে সে আমার হাত ধরে বলল, চলো। তারপর আমরা দুজন ছাদে গিয়ে ওই আকাশটার দিকে তাকিয়ে কতক্ষণ কথা বললাম। আখ খাবে? মানে? তুমি আখ খেতে ভালোবাসো তো, তাই এনে রেখেছি, দাঁড়াও আনছি। কিছুক্ষণ পর ও হাতে একটা আখ ধরিয়ে দিলাম। তারপর আখ খেতে খেতে অনেকটা সময় কথা বলতে লাগলাম দুজনে। ও বলল, আমার এখন খুব ঘুম পাচ্ছে আবির। আমি ওকে তখন কোলে তুলে নিয়ে রুমে চলে গেলাম। তারপর দরজাটা বন্ধ করে নিজেকে ওর মাঝে বিলিয়ে দিলাম। এত বছরে যত অপেক্ষার সব অবসান ঘটল, আর আমার ভালোবাসা পেল পূর্ণতা। 2 দিন পরে আমরা বাড়ির সবাই মিলে আরির খালার বাসায় গেলাম। ওর খালা প্রথমে একটু রেগেছিল, ওর অভাবে পালিয়ে যাওয়ায় ওনাদেরকে অনেক অপদস্থ হতে হয়েছিল পাড়া প্রতিবেশীর কাছ থেকে। কিন্তু বাবা মা অনেক বোঝানোর পর উনি আমাদের মেনে নিয়েছে আর বিবাহিত জীবনের জন্য অনেক দোয়া করেছে। বাবা মা আর রেখা চলে আসার পর অফিসের পাশে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে আমরা দুজন খুব সুন্দরভাবে নিজেদের ছোট্ট একটি সংসার গুছিয়ে ফেলি। খুব অল্প সময়ে আমাকে আরই নিজের মনের মতো করে গড়ে তোলে। ওর সাথে থাকতে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তেও অভ্যস্ত হয়ে গেছি। কোনো ওয়াক্ত নামাজ মিস হলেও কাজা নামাজ পড়া অবধি বউ আমায় খেতে দেয় না। আমাকে বলে দাড়ি রাখলে নাকি আমাকে দেখতে সুন্দর লাগবে। কেয়ার করার, বউকে খুশি করতে আমি দাড়ি রাখতে শুরু করলাম। বেশ 6 মাস পর একদিন আমি অফিসে থাকা অবস্থায় ফোন দিয়ে খুশি সংবাদ দেয়, আমি বাবা হতে চলেছি। আমার ইচ্ছে হচ্ছিল তখনই আমার বউটার কাছে ছুটে চলে যাই। রাতে বাড়ি ফিরে ওকে কোলে তুলে ছাদে নিয়ে যাই। আর সেখানেই বাবুটা আসার পর কি করব দুজন আলোচনা করতে করতে রাতটা কাটিয়ে দিই। মাকে খুশি সংবাদটাও দিলাম। মাও খুশিতে আর থাকতে পারলো না। 2 দিন পরে মা এসে আরিকে খুলনায় নিয়ে যায়। এই সময় তো মেয়েদের অনেক যত্নের প্রয়োজন। আমি থাকি সারাদিন অফিসে, ওর যত্ন ঠিক মতো নিতে পারবো না। তবে দিনের মধ্যে 7-8 বার সময় করে ফোনে খোঁজ নিই। রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি, আর ঘুম ভাঙে ফজরের সময় ওর ফোনের রিংটনের শব্দে। মায়ের সাথে যখনই কথা হয় ও সবসময় খেলো কিনা, নিজে যত্ন নিল কিনা এসব বারবার জানতে চাই বলে মা হয়তো রেগে যায় আমার উপর। কিন্তু কি করব, খুব ভালোবাসি ওকে। আজ আমার বিয়ের 1 বছর 5 মাস পূর্ণ হলো, আর আজ আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে। আরিকে সবসময় বলতাম, আমার মেয়ে হলে তোমার মতোই বোরখাওয়ালি বানাবো। আজ আমি খুব খুশি। অফিস থেকে ছুটি নিয়ে রওনা হয়েছি খুলনার উদ্দেশ্যে। এভাবেই দিন চলতে থাকে। 19 বছর পর ডায়েরির পাতাগুলো বুঝে বুকের সাথে চেপে ধরে অজনয়নে কাঁদতে থাকে আয়াত। আয়াতের কষ্টে দম বন্ধ হয়ে আসছে। পিছনে থেকে জড়িয়ে ধরে আয়াত তার মাকে বলল, বাপি, এত ভালোবাসতে তুমি মাম্মামকে? জানো, মাম্মামও আমাকে খুব ভালোবাসে। এখনো তোমার এই দাড়িটা না জড়িয়ে ধরে রাতে ঘুমাতেই পারে না। আমি অনেক চেষ্টা করছি, মাম্মাম আমাকে দাড়িটা ছুঁয়ে দেয়নি। আমি অনেক চেষ্টা করছি, মাম্মাম আমাকে দাড়িটা ছুঁতেও দেয়নি। বলছে অন্যের ডায়েরিতে হাত দেওয়ার উচিত না। আজ মাম্মামকে লুকিয়ে পড়েছি, তার জন্য তৌবা। তুমি সত্যি খুব ভালো বাপি। আজ মনে হচ্ছে এই ডায়েরির প্রতিটি পাতার ভাঁজে ভাঁজে আমার বাপি মিশে আছে। জানো বাপি, যখন আমি প্রাইমারিতে পড়তাম তখন স্কুল ছুটি হলে সবার বাবা তাদের নিতে আসতো, আর আমার তখন তোমাকে খুব মনে পড়তো। হাই স্কুলে
প্যারেন্টস ডেতে মা বাবাকে নিয়ে টিচাররা মিটিং করতো, সবাই তাদের বাবা মার সাথে আনতো। আমার ওদেরকে বাবার আদর খেতে দেখে তখন খুব মন খারাপ হতো। আজ আমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠেছি, অনেক বড় হয়ে গেছি, তবুও মাম্মাম বলে আমি নাকি এখনো শিশু। মামনি, ভার্সিটির প্রথম দিনে লেট হয়ে যাবে তো, তাড়াতাড়ি আসো। আসছি মাম্মাম, মেকআপটা বাদলে হয়ে যায়। মাম্মাম আমি রেডি। এই তো সোনা মেয়ে আমার, সাবধানে যাবে, আর কারোর সাথে দুষ্টুমি করবে না কিন্তু, একদম লক্ষ্মী মেয়ের মতো থাকবে। আয়াতের মাথায় হাত রেখে বলল, মাম্মাম আজ আমার বাপিকে খুব মনে পড়ছে, আমাকে একবার বাপির ছবি দেখাবে? কথাটা শুনে আরিয়ার বুকের ভেতরটা ব্যথায় চিনচিন করে ওঠে। ও চায় না আয়াত তার বাবার সত্যিটা জানুক। তোমার বাপি বেঁচে নেই, তুমি জানো তো মৃত ব্যক্তির ছবি দেখতে হয় না, তাই তোমার বাপির কোনো ছবি আমরা রাখি না। বলে বোঝায় আয়াতকে। সরি মাম্মাম, তোমাকে বাপির কথা মনে করিয়ে খুব কষ্ট দিয়ে ফেললাম। এই প্রমিস করছি কখনো এমনটা করব না। আয়াতের দাদু বলল, দাদুভাই কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি এসো। তোমাকে যে ভার্সিটিতে ছেড়ে দিয়ে আমাকে যে আবার ফ্যাক্টরিতে যেতে হবে। আয়াত চলে যাওয়ার পরে আরিয়া দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়, আর আমার ডায়েরিটা নিজের বাহুদেশের ভেতরে চিৎকার করে কাঁদতে থাকে। কেন আবির, তুমি কেন এমনটা করলে আমার সাথে? আজ আমি চাইলেও তোমার মেয়েকে সত্যিটা বলতে পারছি না। আমি চাই না তোমার মেয়ে তোমাকে ঘৃণা করুক, হোক না তোমার ডায়েরির প্রত্যেকটা আবেগ মিথ্যা, তবুও আমি তো শুধু তোমায় ভালোবেসেছি, আর তোমার এই ডায়েরির আবেগ মাখা শব্দ চয়নগুলো বিশ্বাস করতে চেয়েছি। তুমি খুব ভালো থেকো, তুমি সুখে থাকলেই যে আমি সুখী। রিক্সার বুট ফেলে দীর্ঘ একটা শ্বাস নিয়ে, জানো দাদু, রিকশায় ওঠার মজাটাই আলাদা। প্রকৃতির ঠান্ডা স্নিগ্ধ বাতাস আর একটা শান্তির তৃপ্ত প্রয়াস, যা তুমি এসব দামি গাড়িতে খুঁজেও পাবা না। ঠিক বলেছ দাদুভাই, তুমি না হলে আমি এইসব জানতেই পারতাম না। তোমার দাদি তো কখনো এইসব বুঝতে চায় না, তার কাছে বুড়ো বয়সে সব হ্যাংলানপ্য না। তুমি বলে আছেই না এত কিছু উপলব্ধি করি। দাদি আর তুমি এত ঝগড়া কেন করো বলো তো? ওটা ঝগড়া না দাদুভাই, ওটা তো আমাদের টোনাটুনির ভালোবাসা। সে তুমি যাই বলো, দাদির থেকে কিন্তু তুমি বেশি স্মার্ট। তো দাদুভাই তোমাকে কখন নিতে আসবো আমি? রিক্সা এসে ভার্সিটির সামনে দাঁড়ালো। সে আমি তোমাকে ক্লাস শেষে ফোন করে জানিয়ে দিব। রিক্সা থেকে নেমে ভার্সিটির ভিতরে যেতে যেতে বলে গেল দাদুকে। আয়াত ভার্সিটির ভিতরে ঢুকেই একজনের কাছে ক্লাস কোথায় জিজ্ঞাসা করে যেই ক্লাসে ঢুকতে যাবে, দূর থেকে খেয়াল করলো সিনিয়ররা জুনিয়রদের সাথে র্যাগিং করছে। লাবণ্য হচ্ছে র্যাগিং মাস্টার, সাথে তার চেলাপেলারও আছে, নেহাল, রোজ, টমি, মোনা, টিনা। এরা একটি ছেলেকে ধরে হাতে ফুল ধরিয়ে দিয়েছে বলে লাবণ্যকে প্রপোজ করতে। আর লাবণ্য ক্লাসরুমের সামনে একটি বেঞ্চের উপর বসে পায়ের উপর পা তুলে পাতা নাড়াচ্ছে। দূর থেকে দেখে বুঝতে পারছে আয়াত মেয়েগুলোর মধ্যে কোনো পোশাক আশাকের ধরন নেই, পরনে শর্টকাট স্কার্ট আর ছোট ছোট টপস। লাবণ্যর চোখে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সানগ্লাস, আর মাথায় লেয়ার কাট চুলগুলো উঁচু করে ঝুঁটি বেঁধে রাখা, ঝুঁটি নিচের অর্ধেকটা আবার নিচে কালার করা। কথা বলছে যেভাবে বডি হেলে দুলে মনে হচ্ছে যেন মাথার ঝুঁটিটা ঘাড়ের এপাশ থেকে ওপাশে গিয়ে পড়ছে। বেচারা ছেলেটার নাজেহাল অবস্থা, সে আর পালাবে কোথায়? পাঁচজন যে ঘিরে রেখেছে। আপনারা আমার ছেড়ে দেন ভাইয়া আপুরা, আপনারা তো আমার বড়, আমি সিনিয়র আপুকে কিভাবে প্রপোজ করব? প্লিজ যেতে দেন আপনারা আমায়। ছেলেটা হার্ডওয়ে গেড়ে বসে দুই হাত জোর করে অনুরোধ করছে ওদেরকে। দেখ কি বলে, বড় আপু বলে নাকি প্রপোজ করা যাবে না। তাড়াতাড়ি প্রপোজ কর বলছি, তোর পর আমাদের আরও অনেককে স্বাগত জানাতে হবে। রোজ ছেলেটি শাড়ির কলা চেপে ধরে বলল কথাটা। আয়াত আরেকটু এগিয়ে খেয়াল করলো ক্লাসরুমের সামনে আরও অনেক স্টুডেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত বুঝতে পেরেছে এরা সবাই হয়তো নবাগত স্টুডেন্ট, সবাইকে হেনস্থ করার জন্য ওরা লাইনে দাঁড় করিয়েছে। একজনের থেকে মজা নিয়েই তাই ছাড়ছে। আয়াত এবার ওদের সামনে গিয়ে দাঁড়ালো। এ কি, এসব কি করছেন আপনারা? ক্লাস টাইম কি শুরু হয়নি? ওরা সবাই আয়াতের কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে। এ কি রে দোস্ত, আমাদের ভার্সিটিতে ভূত আসছে। টমিকে টিনার পিছনে লোকায় কথাটি বলে। আহ, কি হচ্ছেটা কি টমি? দেখছিস তো মানুষ। লাবণ্য কথাটি বলে এবার বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। আয়াতকে প্রশ্ন করলো লাবণ্য, আপনি কে খালাম্মা? জি আমি আয়াত, কলেজে আজ আমার প্রথম দিন। আয়াত আর কিছু বলার আগে সবাই মিলে জোরে হেসে দিল। এ দেখ দেখ, খালাম্মারও ভার্সিটিতে পড়ে। লাবণ্য বলল। আয়াত গম্ভীরভাবে বলল, দেখুন আমি মোটেও খালাম্মা নই। তাই বুঝি? তাহলে এমন ঢোলা ঢালা বোরকা আর এইসব হাত পা মোজা এগুলো কি? এসব বুঝি এখানকার নিউ ফ্যাশন?
লাবণ্য বলছে আর ওর চেলাপেলারা হেসে লুটুপুটি খাচ্ছে। দেখুন, আমি আপনাদের মতো আলটা মডার্ন না। আমি আমার মায়ের শিক্ষায় বড় হয়েছি। যেটাকে আপনি ঢোলাঢালা বোরকা বলছেন, সেটাকে ইসলামের দৃষ্টিতে অনেক সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে। এটাকে পর্দা বলে, যা নারীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এসব তো আপনারা বুঝবেন না, কারণ আপনাদের চোখে ডিজিটাল যুগের চশমা পরে আছেন। আমি পর্দা করি কারণ এই পর্দা আমার রক্ষা কবচ। এই পর্দায় আমাকে নিরাপত্তা দেয়, আর এই পর্দায় আমার রাসূলের নির্দেশ। আমি আমার রাসূলের নির্দেশ অমান্য করে জাহান্নামে যেতে চাই না। তাই বুঝি? অনেক কথা জানো তো মেয়ে। হা করে আবারও হেসে দেয় সবাই। তারপর সেই ছেলেটার দিকে ঘুরে তাকে লাবণ্য আবার বলে, তো কি যেন বলছিল ছেলেটা? সিনিয়র আপুকে প্রপোজ করা যাবে না, তাই তো? ঠিক আছে, এই খালাম্মা তো তোরই ক্লাসমেট, নে একে প্রপোজ কর। কি হলো, কর। ছেলেটি ভয়ে ভয়ে আয়াতের সামনে এসে দাঁড়ায়। অতিরিক্ত নার্ভাসে ছেলেটি কপাল থেকে ঘাম ঝরছে। যখনই হাতের ফুলটা আয়াতের সামনে এগিয়ে দিল, ছেলেটির পেছন থেকে কারো মৃদু কণ্ঠের আওয়াজ আসলো। কি হচ্ছে কি এখানে? সবাই হা হয়ে আছে। নেহাল, রোজ, টমি, মোনা, টিনা বলল, এত সুন্দর ছেলেটা, ওয়াও, সো কিউট, হ্যান্ডসাম, ড্যাশিং বয়, কি বডি ফিগার, একদম হিরো টাইপ ছেলেটা। একে যদি আমার বয়ফ্রেন্ড বানাতে পারতাম। কথাগুলো বলছে আর মনে মনে গদগদ হচ্ছে। আমি কিছু জিজ্ঞাসা করেছি, এখানে কি হচ্ছে? তার আগে আপনি বলেন আপনি কে? আমি এখানে নিউ কেমিস্ট্রি টিচার। এখন আমার ক্লাস টাইম, তাই ক্লাস নিতে এসেছি। ওহ স্যার, ইনি তো স্যার। আসলে স্যার, আমরা সিনিয়ররা জুনিয়রদের সাথে আলোচনা করতে এসেছিলাম নবীনবরণ অনুষ্ঠানটা কেমন করে আয়োজন করলে ওদের ভালো লাগবে। লাবণ্য একটু নার্ভাস হয়ে বলল, ও ঠিক আছে, এটা নিয়ে তোমরা পরে কথা বলবে। এখন ক্লাস টাইম, নিউ স্টুডেন্টরা যাদের ক্লাস আছে ক্লাসে এসো। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। মেঘ রহমান। তোমাদের আর কিছু জানার আছে? না স্যার, আপনার সাথে আমাদের যখন ক্লাস হবে তখন জেনে নিব। এই চল তোরা, আমাদের তো এখন ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। বলে লাবণ্য তার স্যান্ডো পাণ্ডতে নিয়ে চলে গেল। চলেন স্যার, ক্লাস নেবেন। কে ক্লাস নেবে? আমিও যে স্টুডেন্ট, ওটা টাইট দিলাম। তার মানে আপনি আমাদের টিচার না, ওদের বোকা বানিয়েছেন? আয়ের চোখ বড় বড় করে তাকিয়ে বলল মেঘকে, আমিও স্টুডেন্ট, তোমাদের সাথেই প্রথম বর্ষে পড়ি। আয়া ছেলেটির পা থেকে মাথা অবধি দেখছে আর মনে মনে বলছে, ছেলেটাকে দেখে মনে হয়নি আমাদের বয়সে। যাই হোক, ছেলেটা বুদ্ধি আছে বলতে হবে। তারপর সবাই হো হো করে হাসতে হাসতে ক্লাসরুমের মধ্যে ঢুকলো। চৌধুরী বিলা, আপনি খুব বালা চাচা, সত্যি খুব ক্ষুধা লাগছিল। বলে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে ছেলেটা। চিৎকার করে উঠে আবির, তোমার সাহস কি করে হয় এইসব রাস্তার ফকিরদের আমার বাড়িতে এনে খাওয়ানোর? কি হচ্ছে কি নেহা? ছেলেটা খাওয়া বন্ধ করে নেহার দিকে হা করে তাকিয়েছে। তোমাকে আমি আগেও বলেছি এসব রাস্তার জলজান আমার বাড়িতে ঢুকাবা না। আমার কি স্ট্যাটাস আছে? এক্ষুনি আমরা একজন বড় ক্লায়েন্টকে বাড়িতে আসতে বলছি, সে যদি এসে এমন নোংরা বস্তি থেকে এখানে দেখে, তাহলে আমার প্রেস্টিজের কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? আমি এখন যাই চাচা। তাই তুমি ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে আসবে? চেয়ারটাই নোংরা করে ফেলেছে, এই ছেলেটাকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। সকিনা, ছেলেটি চলে গেলে চেয়ারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিস তো। সখিনা এই বাড়িতে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। ছেলেটি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে, আমার জন্য আপনারা অনেক কথা শুনতে হলো, তার জন্য ক্ষমা করবেন বলে চলে গেল। আমারও সহ্য হচ্ছে না, রাগ কন্ট্রোল করতে না পেরে বলে ফেললাম, বাহ, ছেলেটা চেয়ারটায় বসেছিল বলে তুমি চেয়ারটাই ধুয়ে ফেলতে চাও, অথচ নিজের মনের মধ্যে বসে থাকা ময়লা সেটা তুমি পরিষ্কার করবে কিভাবে? মুখ সামনে কথা বলো আবির, ভুলে যেও না আমি তোমার স্ত্রী। স্ত্রী? স্ত্রী শব্দটার মানে বোঝো তুমি? না, তুমি বোঝো না। তুমি বোঝো শুধু অহংকার আর তোমার নিজের স্বার্থ। তাই বুঝি? স্বার্থপর কি শুধু আমি একা? তুমি নাও? আজ পর্যন্ত নিয়েছো ছাড়া কি দিয়েছো তুমি আমায়? আবার বড় বড় লেকচার দিচ্ছ। কি দেইনি তোমায় আমি? আমার পরিবার, ভালোবাসা সব ছেড়েছি তোমার জন্য আমি। ভালোবাসা? তোমার ভালোবাসা মানেই তো ওই ধারে ধারে গেও মেয়েটা। কি পেয়েছিলে মেয়েটার থেকে তুমি বলো তো? আমাকে দেখো, আজ তুমি যা তা সবে আমি তোমাকে দিয়েছি। তোমার টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ, ঐতিহ্য সব সব আমার টাকায় কেনা। তুমি ভুলে যেও না মিস্টার আবির খান, সরি আবির চৌধুরী। তোমার নামের সাথে যে পদবিটা এখন আমার ব্যবহার করো, ওটাও কিন্তু আমারই দেওয়া। ব্যাস,
অনেক বলেছো তুমি, কোনো কিছু লোভই আমার নেই। আর কাকে তুমি গেও মেয়ে বলছো? আমি তো আমার আগের জীবনটাকে ভালো ছিলাম। আজ আমি তোমার সাথে এখানে আছি, সেটা শুধু লাবণ্যর জন্য। সে দিনটা তোমার মনে আছে নেহা? তোমার জন্মদিনের পার্টিতে শরবতের সাথে আমাকে তুমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে। আমাকে পাওয়ার যেতে তুমি আমার সাথে যে নোংরা খেলাটা খেলেছিলে সেদিন রাতে, তোমার সেই রাতের নোংরা খেলার ফসল আমাদের মেয়ে লাবণ্য। আমি তো কিছুই জানতাম না। আমি আমার আর আরি, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তাকে আর আমাদের সন্তানকে দেখতে গিয়েছিলাম। কিন্তু তুমি আমার আগে সেখানে পৌঁছে গিয়েছিলে 1 বছর বয়সের লাবণ্যকে নিয়ে। আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমি বলেছি ইসলামে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আমি তোমায় বিয়ে না করলে লাবণ্য হবে সমাজের অবৈধ সন্তান। তার কথায় আমি তোমাকে বিয়ে করেছি। আর তুমি বিয়ের পর নানানভাবে লাবণ্যকে মেরে ফেলার হুমকি দিয়ে আমার পরিবারের কাছ থেকে আমাকে আলাদা করেছো। আমাকে বাধ্য করেছো আমার পরিবারের কাছে ঘৃণার পাত্র হতে। আমি কোনো নোংরা খেলা খেলিনি আপনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার অফিসে বস ছিলাম আমি। আমার রূপ সৌন্দর্য সব দিয়ে আমি তোমায় ধরে রাখতে চেয়েছি, কিন্তু তুমি কখনো আমাকে পাত্তা দাওনি। আমি তোমার আরো আগেও পেতে পারতাম, কিন্তু তখন বাবার অসুস্থতার জন্য লন্ডনে গিয়ে ভিসার সমস্যা আটকে পড়ি। আমি নিশ্চিত ছিলাম নেক্সট 5 বছর আমার অফিস তুমি ছাড়বে না, কারণ তোমার কন্ট্যাক্ট পেপার সিগনেচার করা ছিল। যদি তুমি জব ছাড়ার চেষ্টা করো তাহলে তোমার জেল হতে পারে। আমি লন্ডনেই তোমার সন্তানকে ভূমিষ্ঠ করি। যখন ফিরে আসি শুনি তোমার বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও হয়েছে। তখন আমার খুব কষ্ট হয়, আর তাই তোমাকে নিজের করে নিই। কে চাই সতীনের ঘর করতে? তাছাড়া আমার তো কোনো কিছু অভাব নেই, তাহলে কেন আমি আমার স্বামীর ভাগ অন্য কারোর সাথে শেয়ার করব? এই জন্য আমি তোমাকে তোমার সব মায়াজাল থেকে দূরে সরিয়ে এনেছি, কিন্তু তার বিনিময়ে তোমাকেও আমি অনেক কিছু দিয়েছি। কিচ্ছু দাওনি তুমি আমায়। তুমি শুধু আমাকে চেয়েছো, কিন্তু কখনো ভালোবাসতে পারোনি। তুমি তোমার জেদ আর অহংকারে অনেকগুলো জীবনকে নষ্ট করে ফেলেছো, এমনকি নিজের মেয়েকেও বিগড়ে দিয়েছো। লাবণ্য বাড়িতে ঢুকছে, হঠাৎই দরজার কাছ থেকে আমার শেষ কথাটি শুনে ফেলে। চিৎকার দিয়ে বলে, দেখ না রাবু, তখন থেকে তোর ড্যাড আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করছে। বলছে আমি নাকি তোকে বিগড়ে দিয়েছি। কাঁদো কারো কণ্ঠে বলছে নেহা, তোমার এসব নাটক বন্ধ করো নেহা। এই নাটকগুলো করেই তুমি আমার চোখে এত নিচে নেমে যাচ্ছ। ওহ ড্যাড, তুমি মমের সাথে কিভাবে কথা বলছো? দেখো ড্যাড, আমার মমের সাথে তুমি এমনভাবে কথা বলতে পারো না। আর মম, আমার 2 লাখ টাকা লাগবে, দাও তো। এত টাকা দিয়ে তুমি কি করবে লাবণ্য? কাল তো তোমার মায়ের থেকে 4 লাখ নিলে। আমি কথাটা বলে রাগী দৃষ্টিতে তাকালাম লাবণ্যের দিকে। তুমি চুপ করো। আমার টাকা আমার মেয়ে যেভাবে ইচ্ছা হয় খরচ করবে, যত লাগবে তত নেবে। আমার যা আছে সবই তো ওর। লাবণ্য মাথায় হাত বুলিয়ে বলছে, নেহা তাই বলে এই বয়সে এত টাকা ওড়াবে? কখনো জিজ্ঞেস করেছো তোমার মেয়ে কি করে এতগুলো টাকা নিয়ে? না, আমার জানার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা তুমিও শুনিয়ে রাখো, আমার মেয়ের ব্যাপারে নাক গলাতে আসবে না। আমার মুখের সামনে আঙ্গুল তুলে নেহা কথাটা বলে। আমি নেহার আঙ্গুলটা নামিয়ে দিয়ে, একদিন বুঝবে তুমি নেহা, তুমি কত ভুল করছো, কিন্তু সেদিন খুব দেরি করে ফেলবে। আর তুমি যদি ভেবে থাকো মেয়েকে দিয়ে আমাকে দুর্বল করতে পেরেছো, তাহলে সেটা ভুল ভাবছো। কারণ তুমি এটা বোঝো না, মেয়েটা তোমার সেই চেষ্টাকেই কাজে লাগিয়ে নিজের স্বার্থ পূরণ করে। হাজার হোক, তোমারই তো মেয়ে, হয়েছে তোমার মতনই। বলে চলে যায় ওখান থেকে। এদিকে আয়াত তার দাদুর সাথে ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে। মাম্মাম, কোথায় তুমি? খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি এসো না, কিছু খেতে দাও। আয়াতের দাদি একটু মুচকে এসে আয়াতের পাশে বসে জিজ্ঞাসা করলো। আয়াত আজকে সব ঘটনা খুলে বলো তার দাদিকে। আহা রেহানা, তুমি এত চিন্তা কেন করছো? আমাদের দাদুভাই খুবই বুদ্ধিমতী মেয়ে। তুমি অযথাই চিন্তা করছো, ওর কিছুই হবে না। ওসব ছেলে মেয়েদেরকে 3 বেলা মেরে সোজা করতে হয়। বাবার টাকায় আশকারা পেয়ে পেয়ে এমন হয়েছে। আয়াত দেখছে দাদা দাদি ঝগড়া। থামবে তোমরা? আর দাদি, লেখাপড়াটা আমার স্বপ্ন, আমি কি খারাপ ভাবে চলি বলো? আমি যদি আমার ইসলামের উল্লেখিত নির্দেশনাগুলো মেনে লেখাপড়া করি তাহলে দোষ কোথায়? তুমি অন্য কারো আচরণের উপর ভিত্তি করে আমাকে কেন লেখাপড়া ছাড়তে বলছো? এত ছোট একটা বিষয়কে তোমরা এত বড় করছো। দেখছো তোমার ক্ষুধা লাগছে, মাম্মামকে বলো না খাবার দিতে। আরিয়া এসেছে, মামনি খাবার টেবিলে গুছিয়ে রেখে এসেছি, খাবে চলো। আসলে চোখটা লেগে গেছিল তো, তাই উঠে রান্না করতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে মাম্মাম, চলো। আর তোমরা একটু ঝগড়া করবে না, এই বলে দিলাম, নইলে তোমাদের সাথে আজ সারাদিন আমি কথা বলা বন্ধ। জানালার গ্রিল ছুঁয়ে দাঁড়িয়ে আছি, আকাশে চাঁদটাকে দেখছি, আর নিজের মাঝে জমানো সব কষ্টগুলো তুলে ধরে মনকে প্রশান্ত করছি। সারাদিনের যত অপেক্ষা হয়তো এই আকাশে চাঁদটার জন্যই, যে শুধুই আমাকে শুনবে,
কখনো ভুল বুঝবে না, ঠকাবেও না। আর এইভাবে আমার জীবনে এতগুলো বছর পার হয়েছে। ওদিকে আরিয়া গভীর রাতে তাহাজ্জুদের সিজদাহের মাঝে লুটিয়ে পড়ে নিজের সকল দুঃখ কষ্ট আর বেদনা জমা করে রেখেছে। স্রষ্টার দরবারে নিজেকে সমর্পণ করছে। কে জানে অপর পাশের মানুষটা কেমন আছে, হয়তো ভালোই থাকবে। আয়াত তার মাম্মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাম্মাম, তোমরা তাহাজ্জুদের সেজদাগুলো এত লম্বা হয় কেন? কারণ সিজদাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতি নিকটে থাকে। তাহলে তো যেন কোনো নামাজের সেজদা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিকট সাক্ষাৎ পেতে পারি। হ্যাঁ মামনি, তবে তাহাজ্জুদের নামাজের ফজিলত অত্যন্ত বেশি। যারা তাদের রবের জন্য সিজদাহের ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাদের অবিচ্ছন্ন আকাঙ্ক্ষাকে এই ইবাদতের উছিলায় মাহমুদে পৌঁছে দেয়। তাহলে তো আমরা যা কিছু ইচ্ছে নির্দ্বিধায় এই নামাজে চাইতে পারবো রবের নিকটে। হ্যাঁ পারবে, তবে সেটা তোমার জন্য হালাল আর বৈধ হতে হবে। কথা বলতে বলতে ফজরের আজান দিয়ে দিল। দুজনের নামাজ পড়া শেষ। আয়াত এখন কোরআন তেলাওয়াত করছে, আর এই আয়াতের পাশে বসে মেয়ের কোরআন তেলাওয়াত শুনছে আর সকালের রুটি বেলছে। চৌধুরী বেলায় ঘড়ির কাটায় সকাল 6টা। লাবণ্য লাউড স্পিকারে মিউজিক ছেড়ে দিয়ে রেডি হয়ে ডিজে গান ডান্স করতে করতে মায়ের রুমে আসে। কারণ প্রতিদিন সকালে নেহা আর লাবণ্য মর্নিং ওয়ার্কে যায়। ওহ মম, এতক্ষণ ঘুমাচ্ছ তুমি? এই দেখো আমি রেডি, তাড়াতাড়ি ওঠো, শরীরকে ফিট রাখতে হবে। নেহা ঘুম ঘুম চোখে উঠে বসে ব্যাটারিটা হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিল। ও লাবু মাই বেবি, আর একটু অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি বলে চায়ের কাপটা রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর নেহা আর লাবণ্য যখন বাড়ি থেকে বের হতে যাবে, তখন আমি ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে বাড়িতে ঢুকছি। এত সকালে যখন মা মেয়ে ঘুম থেকে উঠেই পড়ো, তখন ফজরের নামাজটা পড়ে নিলে কি হয়? নেহার কানে হেডফোন থাকায় আমার কথাটা শুনতে পাইনি, নইলে কুরুক্ষেত্র লেগে যেত। লাবণ্য শুনতে পেয়ে পেছন করে তাকিয়ে আমার সামনে এসে বলল, হো ড্যাড, তুমি যেটা করছো করো না, আমাদের ব্যাপারে কেন না গলাতে আসো? তুমি তোমার নামাজ নিয়ে জান্নাতে যেও কেমন, আর আমরা আমাদেরটা বুঝবো। আমি কিছু বলতে যাবো তার আগে লাবণ্য চলে যায়। আমি ভাবি আমার আর কিছুই করার নেই। অসহায়ে পকেট থেকে সেলফোনটা বের করে মেঘকে ফোন দিই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, তোমাকে আমি যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ আঙ্কেল, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার বাঁকা মেয়েকে কীভাবে সোজা করতে হয় সেটা আমার ওপর ছেড়ে দিন। আপনি আমার বাবার বেস্ট ফ্রেন্ড। বাবার মৃত্যুর আগে মাকে বলে গিয়েছিল আপনার মেয়ের সাথেই আমার বিয়ে দেবে। আমি আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে আসার পর মায়ের কাছে কথাটা জানতে পারি। আপনার মেয়ের সাথে দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু আপনি বলেছিলেন আপনার মেয়ে একদম আলাদা, তাই তাকে সোজা করতে তার ভার্সিটিতেই আমি অ্যাডমিশন নিয়েছি। তবে দেখবেন আপনার মেয়েকে আমি সোজা পথে এনে ছাড়বো। তাই যেন হয় বাবা, আমার মেয়েটা যে একদম ওর মায়ের মতো হয়েছে। আল্লাহ যেন তোমাকে সোজা পথে আনার কাজে সহায়তা করে। আচ্ছা আঙ্কেল, আমার এখন একটা মিটিংয়ে যেতে হবে। সারাদিন ভার্সিটিতে থাকবো তো, তাই অফিস যেতে পারবো না। এই জন্য এখন মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। পরে কথা বলবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। সময়টা সকাল 10:45-এর কাছাকাছি। ভার্সিটিতে মেঘ ক্লাসে ঢুকতে যাবে, তখনই মানকে ডুবে পড়া 3জন ছেলে এসে মেঘের নাকের কাছে একটি রুমাল ধরে আর মেঘ অজ্ঞান হয়ে যায়। তারপর মেঘের হাত পা বেঁধে কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দেয়। ছেলে 3টা মেঘকে একটা ফাঁকা রুমে নিয়ে যাচ্ছে। আর দূর থেকে ব্যাপারটা দেখে এগিয়ে আসে বিষয়টা কি বুঝতে। লাবণ্য, ছেলেটাকে ধরে এনেছি। কালকে আমাদের সাথে যেটা করেছে তার শাস্তি ওকে দেওয়াই লাগবে বলে নিহাল মুখ থেকে নিজের মানকি টুপিটা খুলে ফেলে। আয়াত রুমের দরজা বন্ধ জানালাটা একটু ফাঁক করে বাইরে থেকে ব্যাপারটা দেখে চমকে যায়। বল লাবু, এর সাথে কি করতে চাস তুই? বলে এবার টমি মানকি খোলে। আয়াত ব্যাপারটা দেখছে, কিন্তু বুঝতে পারছে না কালো কাপড়ে মোড়ানো মুখের ছেলেটাকে যাকে এরা এভাবে ধরে এনেছে। আরে কি আর করবি, ওর মুখে কালি মাখিয়ে পুরো ভার্সিটি আজ ঘোরাবি লাবু। এতে এন্টারটেনমেন্টও হবে আর সব স্টুডেন্টরা ফ্রিতে ফুর্তিও নিতে পারবে। ঠিক বলছি না লাবু? বলে রোজ নিজের মুখ থেকে মানকিটা সরিয়ে ফেলে। জাস্ট শাট আপ রোজ, এটা মুভি নয় যে তোর সব ফালতু আইডিয়া চলবে। এতে প্রিন্সিপাল স্যার জানলে আমাদেরই ক্ষতি হবে। ভালো কিছু ভাব, কি করা যায় ছেলেটাকে নিয়ে। নেহাল রোজকে বলল। লাবণ্য এতক্ষণ এদের কথাগুলো শুনছিল ব্রেঞ্চের উপর বসে, এবার মুখ খুলল। দেখ, তোরা ওই ছেলেটাকে ছেড়ে দে। এত কিউট আর হ্যান্ডসাম ছেলেকে খারাপ লাগছে শাস্তি দিতে।
তোর মাথা ঠিক আছে লাবণ্য? কী সব যাতা বলছিস? কত কষ্টে ছেলেটাকে সবার চোখকে এড়িয়ে এখানে এনেছি জানিস? নেহাল লাবণ্যকে কথাটা বলেই উল্টো দিকে ঘুরে তাকালো। নেহাল ঘুরে তাকাতেই জানালার কাছ থেকে আয়াত সরে যেতে চাইলো, আর জানালাটা দপ করে শব্দ হয়ে উঠলো। মোনা আর টিনা শব্দটা শুনেই দৌড়ে যায়। ততক্ষণ আয়াত সেখান থেকে পালায়। লাবণ্য বলতে শুরু করে, দেখ নেহাল, আজ সকালে আমি একে একটা গাড়ি থেকে নামতে দেখেছি। পরনে স্যুট, বুট আর টাই, চোখে ব্ল্যাক সানগ্লাস। কতটা হ্যান্ডসাম আর কিউট লাগছিল তোকে বলে বোঝাতে পারবো না। সাথে দুজন বডিগার্ডও ছিল। তাছাড়া ছেলেটাকে দেখে বয়সের দিক থেকে মনে হয় না ও প্রথম বর্ষের স্টুডেন্ট। এ যদি কোনো পাওয়ারফুল পার্সন হয় তখন একে আমাদের ছেড়ে দেবে বলে তোর মনে হয়? ছেলেটা কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের ভার্সিটিতে এসেছে তা আগে জানতে হবে। 2-4 জন লোক ঠিক কর, যত টাকা লাগে দেব। বলিস 2 দিনের মধ্যে ছেলেটার সব ডিটেলস আমার চাই। বলেই টাকার বান্ডিল ছুঁড়ে মেরে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল লাবণ্য। লাবণ্য যাওয়ার কিছুক্ষণ পর বাকি সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আয়াত দূর থেকে সব দেখছে। সবাই চলে গেল। আয়াত কাউকে না ডেকে নিজের ক্লাসরুমটার সামনে আসলো। ভাবছে কাউকে ডাকবে কিনা। লাবণ্য দলবল যদি জানতে পারে আয়াত সব দেখেছে তাহলে আয়াতের ক্ষতি হবে ভেবে আর কাউকে না ডেকে নিজের ক্লাসরুমে ঢুকে পড়লো। আয়াত ভাবছে, পা তো বাধা, ছোবা কি ছোবা না, না মানুষকে বাঁচানোর ফরজ। আচ্ছা ছেলেটা কে? নিজে নিজে বলছে আর হাত পায়ের বাঁধনগুলো খুলছে। আয়াত মেঘের মুখ থেকে কালো কাপড়টি খুলে ফেললো। এত মেঘ, মেঘ উঠেন, আপনি কি শুনতে পারছেন? কি যে করি। আয়াত মেঘের মুখের কাছে ঝুঁকে খেয়াল করছে নিঃশ্বাস নিচ্ছে কিনা। হঠাৎ মেঘের জ্ঞান ফিরে আসে। উঠে বসে আর কিছু না ভেবে আয়াতের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তুমি? হ্যাঁ আসলে। চুপ, একদম চুপ। কাল তোমাকে দেখে আমি ভালো মেয়ে ভেবেছিলাম, আর তুমি আমাকে কিডন্যাপ করেছো, মেরে ফেলতে চাও আমাকে। সত্যি করে বলো তুমি কে? দেখুন আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কিসের ভুল? এই তুমি কি একা আছো নাকি তোমার গ্যাংও আছে সাথে? কিসের গ্যাং? কি বলছেন কি আপনি? সাজ পোশাক দেখে তো মনে হচ্ছে জঙ্গি। দেখুন আমি কোনো জঙ্গি নই। তাহলে রোহিঙ্গা? আমি জঙ্গি? আমি রোহিঙ্গা? আর আপনি কি? আপনি তো একটা ফাটাবাস। হোয়াট ফাটাবাস? বুড়ো কুসকে বলল মেঘ। ফাটাবাস বোঝেন না? কারো পুরো কথা না শুনে নিজের চিন্তাকে তার উপর দুম করে চাপিয়ে দেওয়াকে বলে ফাটাবাস। কি বলতে চাও তুমি? সেটা শোনার ধৈর্য কি আপনার আছে? দেখো, আর কৌতূহল না বাড়িয়ে যা বলার তাড়াতাড়ি বলো। সিনিয়র ভাইয়া, আপুরা আপনাদেরকে এখানে হাত পা মুখ বেঁধে ফেলে রেখে গেছেন, আর আপনি কি না ভাবলেন আমি এমনটা করেছি? হুট করে কথাগুলো কোথা শুনিয়ে দিলেন। ও শিট, আমি এটা আগে কেন ভেবে দেখিনি। সরি আর আসলে আমার মাথা ঠিক ছিল না, কিছু মনে করো না তুমি। বলে মেঘ ভালো লাগার দৃষ্টিতে দেখে বোরখার আবরণে ঢাকা আয়াতের মায়াবী চোখ দুটোর পানে। কিছুক্ষণ পর মেঘ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। মেঘ বুঝতে পেরেছে এটা তাহলে লাবণ্য আর তার বন্ধুদেরই কাজ। মেঘ হন্য হয়ে পড়ে ভার্সিটিতে লাবণ্যকে খুঁজে চলেছে। অবশেষে ক্যান্টিনে গিয়ে লাবণ্যকে পেল। লাবণ্যরা খুব হাসাহাসি করছে। এই যে শুনুন। মেঘকে লাবণ্যকে ইঙ্গিত করে ডাকছে। লাবণ্য ঢং করে মুখ নিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, আমি? আপনি ছাড়া আর কাউকে ডাকতে পারি আমি? যদি একটু আমার সাথে আসিতেন, আসলে আপনার সাথে একান্তে আমার কিছু কথা ছিল। লাবণ্য ফ্রেন্ডদের বলল, তোরা এখানে থাক, আমি আসছি। বলে ঢং করে হেলে তুলে মেঘের কাছে ফাঁকা ক্লাসটা রুমের মধ্যে ঢুকলো। লাবণ্য ক্লাসরুমে ঢুকতে মেঘ ভেতর থেকে দরজার সিটকিনিটা বুঝিয়ে দিল। ওদিকে লাবণ্যর স্যান্ডোপান্ডোরা ক্লাসরুমের দরজার বাইরে আঠার মতো চিপকে আছে। কান পেতে শোনার চেষ্টা করছে ভিতরে কি হচ্ছে। দরজাটা বন্ধ করলেন কেন? ইচ্ছে হয়েছে তাই। মানেটা কাছে এসেই বোঝায়। কি করবেন? মেঘ লাবণ্যর দিকে আগাচ্ছে। মেঘ লাবণ্য খুব কাছে চলে আসলো আর লাবণ্য চোখটা বন্ধ করে নিল। মেঘ ঠাস করে একটা চর বসিয়ে দেয় লাবণ্যর গালে। লাবণ্য গালে হাত রেখে, আপনি? ঠাস করে আরেকটা চর। আমাকে মারছেন কেন? আমি কি করে? এবার আরো একটা দিল। দেখুন আপনি কি। আবার আরেকটা চর। লাবণ্য যত কথা বলছে ততই চর খাচ্ছে, যত কথা বলছে ততই ঠাস ঠাস করে মেঘ চর মারতেই আছে। একসময় দুজনে হাঁপিয়ে গেল। বেঞ্চের উপর বসে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর যে তোমাকে কখনো দেখেছি এই ধরনের কাজ করতে? কি করেছি আমি? মেঘ আবার রেগে যায়। রক্তচক্ষু নিয়ে তাকায় লাবণ্যের দিকে। লাবণ্য দেখে ভয়ে চুপসে যায়। হ্যাঁ আমিই করেছি, সব আমিই করেছি। আমাকে আর মারবেন না প্লিজ। আজকের মতন মাফ করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুল না হয়, মনে থাকবে তো? হ্যাঁ থাকবে।
ভয়ে ভয়ে উত্তর দেয় লাবণ্য। এসব কি ড্রেস পরো? টি শার্ট কি মেয়েদের ড্রেস? তার উপর গিট দিয়ে ছোট করে রেখেছো। পরপুরুষকে নাভি দেখাতে ভালো লাগে বুঝি? এই দেখো মেয়ে, স্বামীকে দেখানোর জন্য কিছু বাঁচিয়ে রাখো। ফের যদি কোনোদিন এসব পোশাক গায়ে দেখছি না, তাহলে সব খুলে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে দেবো, আর সাথে তোমাকেও জ্বালিয়ে ছাড়কার করে দেবো। লাবণ্য চোখ বড় বড় করে তাকিয়েছে। তোমাকে সেই অবস্থায় ক্লাসরুমের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যাব, মনে থাকে যেন। মেঘ রাগে লোক নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আস্তে করে দরজার সিটকিনটা খুলতেই দরজার সাথে চিপকে থাকা লাবণ্য সব স্যান্ডাপ্যান্ডরা ধরাম করে পড়ে। মেঘ তাদের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে তারপর চলে যায়। মেঘ চলে গেলে লাবণ্য ভেবে করে কেঁদে দেয়। নেহাল দৌড়ে সে লাবণ্যকে জড়িয়ে ধরে, আর বাকি সবাই সে লাবণ্যের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে, কান্না জড়িত কণ্ঠেই। আমি কি খুব খারাপ বল নেহাল? আজ পর্যন্ত কেউ আমার ড্রেস নিয়ে এ ধরনের কথা বলেনি, কেউ আমার গায়ে সামান্য টোকা পর্যন্ত দেয়নি, আর ওই ছেলেটা কি না। ভেবে করে কাঁদতেই আছে লাবণ্য। এতটা লজ্জা হয়তো আগেও কখনো পায়নি লাবণ্য, অথচ আজ লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। সন্ধ্যার পর আয়াতের পরে মনি বসছে না, বইয়ের পাতায় মুখ গুজে শুধু ভেবেই চলেছে। লাবণ্য আর তার স্যান্ডাপনরা কি জেনে গেল আয়াত সব দেখেছে? মেঘ কি আয়াতের নাম বলে দিবে তাহলে? কিন্তু কিছু একটা ভেবে আয়াত হুট করে সহপাঠী রূপালীকে ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রূপালী? এই তো ভালো। তো কি মনে করে ফোন দিলে? আসলে আমার একটা হেল্প লাগবে। কিসের হেল্প? মেঘের ফোন নাম্বারটা আমার একটু লাগতো, যদি তুমি একটু ম্যানেজ করে দিতে। মেঘের ফোন নাম্বারটা তো আমার কাছে নেই, তবে হ্যাঁ রবিনের কাছে থাকতে পারে। আমি কি তোমাকে রবিনের নাম্বারটা দেব? না, আসলে খুব দরকার, তাই আমার মেঘের নাম্বারটা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। আমি তাহলে রবিনের থেকে নাম্বারটা নিয়ে তোমাকে ব্যাক করছি। ওকে, থ্যাঙ্কস। কিছুক্ষণ পর, হ্যালো আয়াত। হ্যাঁ রূপালী বলো, মেঘের নাম্বার পেয়েছো? হ্যাঁ পেয়েছি, নোট কর। ধন্যবাদ তোমাকে রূপালী। আরে না, ধন্যবাদের কি আছে, বাট মেঘের নাম্বারটা দিয়ে কি করবে তুমি? সে আমি তোমার কাল ভার্সিটিতে এসে বলবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আয়াত দেরি না করে মেঘকে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। মেঘ, আমি আয়াত। হ্যাঁ বল আয়াত, ফোন কেন করেছে? আসলে আজকের ঘটনাটা আমি দেখেছি, সেটা আপনি লাবণ্য আপুকে জানাবেন না। তাহলে কি? কেমন মেয়ে তুমি? সামান্য কথাটা বলতে রাতের বেলা একটা ছেলেকে ফোন করেছো? এটা কথা বলার মতো কোনো বিষয় হলো? দেখো, আমি মেয়েদের সাথে খুব বেশি একটা প্রয়োজন ছাড়া কখনো কথা বলি না, আর এই বিষয়ে আমি আর কারো কোনো হেল্প চাই না। তুমি যতটুকু করেছো তার জন্য ধন্যবাদ। এখন আমার বিষয়টা আমাকেই বুঝতে দাও। বলেই কেটে দিল। আয়াত আবার ফোন করলো, কিন্তু বড় কথা না শুনে মেঘ আবার কল কেটে দিল। তারপর মেঘ নিজে আয়াতকে ফোন করলো, জানার জন্য যে তার নাম্বারটা আয়াতকে কে দিয়েছে। আয়াত নামটা বলার সাথে সাথেই মেঘ আবার ফোন কলটা কেটে দিল। তারপর আয়াতের নাম্বারটা ব্লক করে দিল। মেঘে আয়াত মেয়েটার সাথে কথা বলতে চায় না আর কখনো, কিন্তু কেন তার উত্তরও জানা নেই। হয়তো মায়ে পড়ে গেছে, নয়তো লাবণ্যক্তি ভালো লাগাটা তার মধ্যে এখনও পুরোপুরিভাবে সৃষ্টি হয়নি। খুব দোটানার মধ্যে আসে মেঘ। পরের দিন ভার্সিটিতে লাবণ্য শাড়ি পরে আসে। মেঘের চরের দাগগুলো মেকআপের আড়ালে এমনভাবে ডেকে রেখে এসেছে যে আজও বেশি দারুণ দেখতে লাগছে লাবণ্যকে। সবাই দেখে খুব অবাক। লাবণ্যর মাথায় শাড়ির আঁচলটি তুলে দিয়ে নেহাল আবার বলল, ওকে আজ একদম বউ বউ লাগছে। লাবণ্য একটু স্টাইল দিয়ে হেঁটে বলতে গেল, দেখতে হবে না কে শাড়ি পরে এসেছে, আমাকে সবার ভালো লাগতেই হবে। অমনি মেঘ সামনে দেখতে পেয়ে নার্ভাস হয়ে হাই হিলের টানে পায়ের কাছে শাড়ি বেঁধে যাওয়ার পরে পড়ে গেল। লাবণ্য এভাবে পড়ে যাওয়ায় ভার্সিটির সকল স্টুডেন্টরা আস্তে আস্তে লুটোপুরি খাচ্ছে। লাবণ্য এবার একটু লজ্জায় লাগছে। মেঘ লাবণ্যর কাছে এসে দানারটা বাড়িয়ে দিল। লাবণ্য প্রথমে গতকালের কথা ভেবে মেঘের একটা দৌড়তে চাইল না। তারপর মেঘ ধমক দেয়, মেঘের হাত ধরে লাবণ্য উঠে দাঁড়ালো। আয়াত ভার্সিটিতে এসে মেঘ আর লাবণ্যকে খুব কাছাকাছি হাত ধরা অবস্থায় দেখে অবাক হয়। ইয়া আল্লাহ, এত কিছু পরেও মেঘকে ওই মেয়েটার সাথে এভাবে দেখতে পেলাম। আর আমি একটু সামান্য ফোন করায় মেঘ আমাকে কতগুলো কথা শুনিয়ে ব্লক করে দিল। ঠিক আছে, ওই মেঘও লাবণ্যর মতো, মেঘের সাথে আর কথাই বলবো না। লুচু আফ্রিকান অ্যানাকোন্ডা নাইজিয়ার হাতি, আর যা তা মনে আসে না কেন, কাল রাতে আমাকে জ্ঞান দিয়ে এখন নিজেই সবার সামনে লাজ লজ্জা বের করছে। আয়াত রূপালীকে গতকালের কথাগুলো সব বলে। মোনা আয়াতের বলা কথাগুলো শুনে নেয় আর লাবণ্যকে গিয়ে বলে। লাবণ্য শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। ওই বোরকাওয়ালি এত সাহস! কাল নবীনবরণ উৎসব, আর কালই ওকে এর মাসুল চুকাতে হবে। লাবণ্য সব স্যান্ডোপ্যান্ডার এসেছে আয়াতের ক্লাসে।
মেয়ে ক্লাসরুমে থাকায় লাবণ্য বাইরে দাঁড়িয়ে আছে। নেহাল সবাইকে উদ্দেশ্য করে বলল, কাল আমরা সিনিয়ররা তোমাদের জন্য নবীনবরণ উৎসবের আয়োজন করেছি। সো সবাই সকাল 11টার মধ্যে চলে আসবে। আর তুমি কি জানো নাম? আয়াতকে উদ্দেশ্য করে বলল। ভয়ে ভয়ে নাম বলল। আয়াত? ও হ্যাঁ আয়াত, তুমি কাল সকাল 7টায় সময় আসবে। বলে নেহাল যে চলে যাবে। আমি পারবো না আসতে। না আসলে তো হবে না, কাল সবাইকে আসতে হবে ব্যাস। আর যে আসবে না তাকে তুলে আনা হবে। ভার্সিটিতে তোমাদের প্রথম অনুষ্ঠান, আর তোমরা না আসলে হবে? মগের মুল্লুক নাকি যে তুলে আনা হবে? সবাই 11টায় আর আমি 7টায়? তাহলে কি মেঘ ওদেরকে আমার কথা বলে দিল? ওরা কি তাহলে আমাকে শাস্তি দেওয়ার জন্য? না, এই মেঘ সুবিধার নয়। ক্লাস শেষে এই যে মেঘ, শুনেন। মেঘ আয়াতের ডাকের কোনো রেসপন্স দিচ্ছে না। আপনার কি কান কাটা নাকি কানে শোনেন না? মেঘ এবার আয়াতকে বলল, তোমার কি ছেলেদের গায়ে পড়া কথা বলতে ভালো লাগে? বোরখাবালি হয়েছ। তোমার শরিয়তের কোনো আইন ছেলেদের গায়ে পরে কথা বলার অনুমতি দেই? আমাকে একটু বোঝাবে? দেখুন, আপনি কাল থেকে আমায় অনেক কিছু শুনিয়েছেন। ভেবেছিলাম আপনার সাথে কথা বলবো না, কিন্তু না, আর পারলাম না। আজ আমি আপনার মতো এত বড় একটা বিপদে পড়েছি। ওনাদেরকে কি আমার নামটা না বললেই হতো না আপনার? মেঘ বুড়ুকুসকে বলল, আমি আবার কি করলাম তোমাকে? দেখছেন তো, আমাকে সকাল 7টায় আসতে বললো। ও এই কথা, ঠিক আছে চলে এসো। মেঘ, আপনি কিছুই বুঝেন না। আমি বাড়িতে কি বলে আসবো? যেখানে কিনা সবাই আসবে 11টায়, সেখানে আমার মাম্মা আমাকে এত সকালে আসতে দিবে বলে আপনার মনে হয়? তাহলে আসার দরকার নেই। না, আসলে ওরা আমাকে তুলে আনবে, শুনেননি? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আয়াতের চিন্তা মোটেও কাটেনি। কি বলে যে সকাল 7টায় বাড়ি থেকে বের হবে সেটাই সারাদিন ভেবেছে। রাত শেষে সকাল হয়ে গেল। হঠাৎ কলিং বেলের আওয়াজ। এত সকালে কে আসলো? মাম্মাম, আমি দেখছি। আয়াত দরজা খুলেই আয়াত অবাক। এত সকালে রূপালী, তুমি এখানে? আন্টি কি ভিতরে আছে? কে এসেছে মামুনি? আন্টি, আমি রূপালী। আসলে আজ আমাদের ভার্সিটিতে নবীনবরণ উৎসব। ভাবলাম আমার বাসা তো কাছেই, তাই আয়াতকেও ডেকে নিয়ে যাই। শুধু শুধু আজ আর ওকে দাদুকে কষ্ট করে দিতে যেতে হবে না। আরিয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6:30 বাজে। আরিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, এত সকালে নবীনবরণ? হ্যাঁ আন্টি। আচ্ছা যাও। তারপর আয়াত আর রূপালী দুজনে বাড়ি থেকে বের হলো। আয়াত, এখন আমি আসি রে। মানে তুমি যাবে না? না, আমি গিয়ে কি করব? আমাদের তো 11টায় যেতে বলছে। প্লিজ রূপালী, এমনটা করো না। আমি একা যেতে খুব ভয় করছে। কে বললো তুমি একা যাচ্ছ? সামনে তাকিয়ে তো দেখো। আয়াত সামনে তাকিয়ে দেখে মেঘ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। না, আমি মেঘের সাথে যাব না। তুমি চলো না রূপালী। পাগলামি করো না আয়াত। মেঘই আমাকে বলেছে তোমাকে নিয়ে আসতে। এখন তুমি যদি এমন করো তাহলে মেঘ চলে যাবে, আর তোমার সমস্যা তোমাকে বুঝতে হবে। আমি যদিও তোমার সাথে যাই, সিনিয়রদের থেকে কোনোভাবেই তোমাকে বাঁচাতে পারবো না। তার চেয়ে তুমি মেঘের সাথে যাও, সেটাই বেটার হবে। আয়াত একটু একটু করে হেঁটে মেঘের সামনে এসে দাঁড়ালো। চলুন। আয়াত গাড়িতে উঠলে মেঘ গিয়ে আয়াতের পাশে বসলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট করুন। গাড়ি চলছে। আয়াত অস্বাচ্ছন্দ্য বোধ করছে। মেঘ যেটা খেয়াল করছে, তাই মেঘ গাড়ি থামিয়ে সামনের সিটে গিয়ে ড্রাইভারের পাশে বসে। গাড়ি আবার চলতে শুরু করলো। আর মেঘ সামনে আয়নায় আয়াতকে দেখছে। অনেক নার্ভাস মেয়েটা। না জানি লাবণ্য দলবল আবার কোন ফোন দিয়ে এসেছে মেয়েটাকে হেনস্থা করার। গাড়ি এসে ভার্সিটির সামনে থামলো। খুব শান্ত পরিবেশ, চারদিকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওরা আমাকে এত সকালে বোকা বানানোর জন্য আসতে বললো নি তো? সব আপনার জন্য হয়েছে। কে বলেছিল আমার নাম বলতে? দেখো, তোমার নাম আমি কাউকে বলিনি। বড্ড বেশি কথা বলে ফেলছো। আর যদি একটাও কথা শুনি তাহলে তোমাকে একা রেখে এক্ষুনি চলে যাব। আয়াত ভয়ের কোনো কথা বলছে না। দুজনে পুরো ভার্সিটিতে চক্কর দিচ্ছে। অডিটোরিয়াম রুমটার সামনে এসেই, অডিটোরিয়াম রুমটা খোলা আছে, চলো বলে মেঘ রুমের মধ্যে যে এক পা রাখলো, অমনি একটা মোটা দড়ির সাথে মেঘের এক পা গিট লেগে গেল। তারপর সামনে আরেক পা বাড়াতেই দড়িটার টান ঘেঁষতে ঘেঁষতে মেঘকে ভিতরে নিয়ে যায়। আয়াত মেঘের এমন অবস্থা দেখে দৌড়ে আসে। আর সামনে টেবিলে থাকা একটি কেসি দেখতে পায়। ভাবে কেসিটাতে মেঘের প্রায় দড়িটা কাটা যাবে। আয়াত তাড়াহুড়ো করে কেসির সাথে যে পাতলা লম্বা সুতোটা বাঁধা আছে তা খেয়াল না করে সোজা গিয়ে টান দিল। তার উপর থেকে এক বালতি কাদো এসে আয়াতের মাথায় পড়লো। আয়াতের বোরখানি কাপ সব কাদায় ভিজে গেছে। আয়াতের এমন কাদামাকা শরীরের নাচের অবস্থা দেখে মেঘ না হাসতে পারল না। খুব হাসি পাচ্ছে আপনার। আয়াত ভেবে করে কান্না জড়িয়ে দিল। তারপর মেঘ আয়াতকে সান্ত্বনা দিচ্ছে। আয়াত, অনেক কান্না হয়েছে, এখন থাম। সামান্য কাদায় তো এত
কান্না করার কি হলো? সামান্য কাদা যায় না, আপনার গায়ের ওপর পড়লে বুঝতেন। ভেবে করে কান্না করে যাচ্ছে আয়াত আর বলছে, এই কাদা মাখা অবস্থায় আমি বাড়িতে যাব কিভাবে? রাস্তার মানুষ যা সব হাসবে আমাকে দেখে। আর মাম্মাম, আমার মাম্মাম যে কি বলবো কি, দাদিও জানতে পারলে বলবে লেখাপড়া না করে মেয়েকে বিয়ে দিয়ে দাও। এই থামো, কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে? তার চেয়ে বরং ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে নাও। এগুলো ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করে শুকাবো কখন? 11টা বাজলে সবাই এসে পড়বে, আমাকে জোকার সেজেই থেকে যেতে হবে সবার সামনে। সবাই হাসবে আমাকে দেখে, যে এরকমটা আপনি হাসছেন এতক্ষণ। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি গিয়ে ওয়াশরুমে পরিষ্কার হয়ে নাও, আমি ওখানে আছি। আয়াত ওয়াশরুমে গিয়ে বোরখা খুলে পরিষ্কার হয়ে বসে কাপড়ে পানি শুকাচ্ছে। 2 ঘন্টা পর মেঘ এসে ওয়াশরুমের দরজা নক করে। আয়াত, দরজাটা খোলো। না। খোলো বলছি। কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আহা, খোলো আয়াত, 1 মিনিটের জন্য দরজাটা খোলো। বললাম তো খুলবো না, আমার পর্দা নষ্ট হয়ে যাবে। আমি বলছি হবে না, সামান্য একটু খুললেই হবে, নইলে কিছুক্ষণ পর সবাই আসলে তখন বুঝবে। দরজা খুললে আপনি কি করবেন? শুধু এই ব্যাগগুলো দেবো তোমায়। কিসের ব্যাগ? দেখলেই বুঝতে পারবে। আয়াত ওয়াশরুমের দরজাটা সামান্য একটু খুলে হাত বাড়াতে মেঘ আয়াতের হাতের পানি চেয়ে রইল। এত সুন্দর ফর্সা হাত, চেহারা না জানি কত সুন্দর, অথচ এই মেয়ে আজকের দিনেও নিজের সৌন্দর্য প্রদর্শন না করে ঢেকে রাখে। কি হলো মেঘ, দেবেন? আয়াতের ডাকে মেঘ তাড়াতাড়ি ব্যাগগুলো আয়াতের হাতের আঙ্গুলে বাঁধিয়ে দেয়। আয়াত আঙ্গুলের মোচড় পেয়ে তাল সামলাতে না পেরে 2 হাত দিয়ে ব্যাগগুলো ধরতেই যাবে, তখনই দরজাটা খুলে যায় আর মেঘের সামনে আয়াতের মুখ চলে আসে। আয়াত সাথে সাথে ঘুরে ব্যাগগুলো নিয়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে দরজাটা আবার বন্ধ করে দেয়। আর মেঘ আয়াতের মুখটা দেখে সেখানে থমকে যায়, মনে মনে ভাবে, এই বোরকাওয়ালি আয়াত এত সুন্দর দেখতে। আর ওদিকে আয়াত ওয়াশরুমের দরজার সাথে পিঠ ঠেকিয়ে মনে মনে বলতে থাকে, ইয়া আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে মেঘের সামনে আসিনি। মেঘ আয়াতের মুখ দেখে নেয়। আয়াত মেঘের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে। হঠাৎ মেঘ আয়াতকে ডাকলো। কি হলো, ওখানে বসে থাকবে নাকি? আয়াত চুপ হয়ে আছে। দেখো, আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। আয়াত নীরবতা ভেঙে ব্যাগগুলো খুলে দেখে আর বলছে, এতগুলো বোরকা নিয়ে আমি কি করব? তাছাড়া সব আমার সাইজে না, কিছু বড় হয়ে যাবে তো কিছু ছোট হয়ে যাবে। আরে সেই জন্য তো এতগুলো এনেছি, তোমার মাপ তো আমার জানা নেই, যেটাতে ফিটিং হয় সেটাই পরে বাইরে এসো। কিছুক্ষণ পর ভালো একটা বোরখা পরে আয়াত নিজেকে সম্পূর্ণ রেখে পরিপূর্ণ পর্দা সহকারে বাইরে আসলো। এবার মেঘেরও আয়াতকে দেখে একটু লজ্জা লজ্জা লাগছে। মেঘ আয়াতকে একটু অপেক্ষা করতে বলে কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর মেঘ আসলো। আয়াত জানতে চাইলো, কিন্তু মেঘ বললো না সে কোথায় গিয়েছিল, শুধু বললো সময় হলে ঠিক জানতে পারবে। তারপর দুজনে পুরো ভার্সিটিতে অল্প অল্প করে কথা বলছে আর হাঁটছে। ঘড়ি কাটায় সকাল 11টা ছুঁই। সকলে আসতে শুরু করেছে। মেঘ কাউকে অডিটোরিয়াম রুমে যেতে দিচ্ছে না, বলছে, সিনিয়ররা আমাদের জন্য এত সুন্দর করে আয়োজন করেছেন, তারাই আগে রুমটা খুলুক, আমরা আর একটু অপেক্ষা করি, না হলে ভালো দেখায় না। সবাই অডিটোরিয়াম রুমটার সামনে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে লাবণ্য তার স্যান্ডোম্যান্ডোতে নিয়ে হাজির। লাবণ্য আয়াতকে হেসে এসে সবার সাথে কথা বলতে দেখে ভীষণ রেগে যায়। এই মেয়ে তোমাকে না সকাল 7টায় আসতে বলা হয়েছে। আপু, আমি তো সকাল 7টায় এসেছি। লাবু, ওকে পরে দেখে নেব, আর দেরি করিস না, দরজাটা খোল। লাবণ্য অডিটোরিয়াম রুমে দরজাটা খুলে ভেতরে যেতে 1 বালতি কাদা লাবণ্যর মাথায় এসে পড়ে আর লাবণ্য পুরো শরীর ভিজে যায়। লাবণ্যর এমন অবস্থা দেখে সবাই হেসে দেয়। হাসতে বাকি থাকে না তার স্যান্ডো প্যান্ডোগুলো। লাবণ্য লজ্জায় সেখানে বসে পড়ে, কিছু বুঝে উঠতে পারেনি কি করবে। আয়াত লাবণ্যের এমন অবস্থা দেখে চিৎকার করে সবাইকে থামতে বলে, সবাইকে বোঝায়। তারপর দৌড়ে সে লাবণ্যকে উঠিয়ে দাঁড় করায়। ওয়াশরুমে চলেন আপু, কাদা পরিষ্কার করবেন। আয়াত, তোমার কি বুদ্ধিলো পেয়েছে? যেই মেয়েটা তোমাকে সবার সামনে অপদস্থ করতে চেয়েছিল, সেই মেয়েটার জন্য তুমি ভাবছো? আসলে এটা আপনারই কাজ। ছি মেঘ, ছি। আপনি আপনার কাছে এটা এমনটা আশা করিনি। কেউ ইট মারলে কি তাকে পাটকিল ছুটতেই হবে? কি লাভ পেলেন এমনটা করে? একটা মেয়েকে এইভাবে সকলের সামনে অপমান না করলে আপনার হচ্ছিল না? আয়াত, ওকে শিক্ষা না দিলে ও সোজা হবে না। তাই বলে এইভাবে? আয়াত হাতটা উঁচু করে মেঘকে থামিয়ে বলল, আপনার থেকে আমি আর একটাও কথা শুনতে চাই না। তারপর লাবণ্যকে নিয়ে ওয়াশরুমে গিয়ে আয়াত লাবণ্যকে গোসল করে পরিষ্কার করে দেয়। লাবণ্য সামনে বোরখার ব্যাগগুলো রেখে, আপু, এখান থেকে যেই বোরকাটা আপনার ফিটিং হয় সেটা পরে নিন। লাবণ্য বোরখা পরে আয়াতকে জড়িয়ে ধরে। আয়াত, আমাকে তুমি ক্ষমা করে দাও, আজ
আজ তো আমার মরে যেতে ইচ্ছে করছিল। যাদেরকে আমার আপন ভেবেছি সেই ফ্রেন্ডরাও আমার এই অবস্থা দেখে হাসলো, আর তুমি কি না? না থাক আপু, যা হয়ে গেছে ভুলে যান আর নতুন করে সবকিছু শুরু করুন। আর জানেন আপনাকে বোরকাতে কত সুন্দর লাগছে। যাদের আপনি বন্ধু ভাবেন তারা কি অনন্তকাল আপনার সাথে থাকবে বলুন? আপনি একটা মেয়ে, যা মেয়েদের সৌন্দর্য সকলের সামনে প্রদর্শন করার জন্য নয়। মেয়েরা যে অতি মূল্যবান সম্পদ, এই দুনিয়া বেশি দিনের জন্য নয় আপু। এখন ফিতনার সময়। বাবা মা পরিবার পরিজন কেউ একদিন থাকবে না, এই অন্ধকার কবরে থাকবে না কোনো বন্ধু বান্ধব। আপনাকে ওই দিনগুলোর জন্য নিজেকে গোছাতে হবে। তুমি ঠিক বলেছ আয়াত, আজ থেকে আমি সব খারাপ কাজ করা ছেড়ে দিব। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক। আয়াত লাবণ্যকে নিয়ে ওয়াশরুমের বাইরে আসলো। সবাই লাবণ্যর দিকে হা হয়ে তাকিয়ে আছে, যার আপাত মস্তিষ্ক বোরখার আবরণে ঢাকা। লাবণ্য ওর স্যান্ডোপ্যান্ডোর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সেই লাবণ্য? উৎসব জমে উঠছে, কেউ নাচ করছে, কেউ গান করছে, তো কেউ স্টেজে গিয়ে ফান করছে। আয়াত নাচ গান থেকে একটু দূরে আছে। মেঘ অনেকবার আয়াতের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আয়াত মেঘকে এড়িয়ে চলছে। এইভাবেই দুপুর 1টা বেজে গেল। আয়াতের দাদু এসেছে আয়াতকে নিতে। আয়াত চলে যাবে তখনই টমি এসে একটা শরবতের গ্লাস আয়াতের হাতে ধরিয়ে দিল। আয়াত গ্লাসটা রেখে দাদুর কাছে চলে যায়। আর এদিকে গ্লাসের সামনে থাকায় লাবণ্য ডকডক করে শরবতটা গিলে নেয় আর মাতলামো শুরু করে। নেহাল প্রচুর রেগে যায়। কে করেছে এটা? টমি নিচে নিচে উত্তর দেয়, দোস্ত আমি তো এটা আয়াতকে। নেহাল ঢুস করে একটা ঘুষি বসিয়ে দেয় টমির নাক বরাবর। ওদিকে লাবণ্যকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে। নেশার করে কি করে যাচ্ছে তা নিজেও জানে না। আয়াত, নেহাল, দাদু আর মেঘ 4জন মিলে মেঘের গাড়িতে করে লাবণ্যকে বাড়ি পৌঁছতে দিতে যায়। নেহাল রাস্তায় আজকের পুরো ঘটনা দাদুকে খুলে বলে আর আয়াতের কাছে ক্ষমা চায়। লাবণ্য আয়াতের কাঁধে মাথা রেখে ঢুলে পড়ে। লাবণ্যকে বাড়িতে আনলে সখিনা দরজা খুলে চিৎকার। আমি সখিনা চিৎকার শুনে দৌড়ে আসি। সিঁড়ি দিয়ে নামতে নামতে, কী হয়েছে সখিনা আপা? আমি নিচে নেমে দরজা দিকে তাকাতে অবাক। আমার চোখের কিচ্ছুই আসছে না, শুধু বাবাকে দেখছি। এত বছর পর বাবার সাথে এইভাবে দেখা হবে ভাবতে পারিনি কখনো। অন্যদিকে আমার বাবার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এজন্য এক নিছক মায়া, আবার তীব্র রাগ ও বুকের ভিতর পুষে আছে। তোমরা লাবণ্যকে নিয়ে ভিতরে যাও, আমি ওর বাবার সাথে কথা বলছি। বাবা কেমন আছো? কিসের বাবা? কোন বাবা? আমার ছেলে 19 বছর আগেই মারা গেছে। প্লিজ বাবা, ওভাবে বলো না। কোথায় ছিলে তোমরা? আমি 17 বছর আগে গিয়েছিলাম খুলনায়, যে বাড়িটাতে আমরা থাকতাম। সেখানে তোমাদের কাউকেই খুঁজে পাইনি। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগটাও তো কখনো পাইনি বাবা। হাঁটু গেড়ে বসে 2 হাত জোর করে কান্নারত অবস্থায় বললাম, অপরাধ করেছো তুমি, পাপ করেছো, পাপ। তোমার মতো পাপী ছেলের আমার প্রয়োজন নেই। আর খুলনা থেকে ঢাকায় কেন এসেছি সেটা জানার অধিকার তুমি রাখো না। প্লিজ বাবা, ওভাবে বলো না। আমার হাড়ি কেমন আছে? আর আমার মেয়ে, যাকে আমি এতটুকু ছোট্ট থাকতে দেখেছিলাম? তোমার মেয়ে হাসালে আবির। একটা কথা শুনে রেখো আয়াত, কিছুতেই যেন জানতে না পারে তুমি ওর বাবা। ছোটবেলার থেকে ও জেনে এসেছে ওর বাবা খুব ভালো মানুষ ছিল। বাবা শব্দটির মধ্যে একটা সম্মান সৃষ্টি হয়েছে আমার দাদুভাইয়ের মনে। সে সম্মানটা তুমি ঘৃণায় পরিণত করে দিও না। আয়াত, আমার মেয়ে আয়াত কোথায়? ও দাদু চলো এখন যাই। হ্যাঁ দাদুভাই চলো। আমি আয়াতকে পা থেকে মাথা অব্দি একবার তাকিয়ে দেখলাম। একদম আড়ির মতো হয়েছে। খুব ইচ্ছে করছে মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে। আয়াত। হ্যাঁ আঙ্কেল, কিছু বলবেন? না কিছু বলবে না, তুমি চলো তো দাদুভাই। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তোমার মাম্মাম চিন্তা করবে। আর হ্যাঁ মিস্টার আবির খান, মেয়েকে তো সুশিক্ষা দিতে পারেননি, শুধু দন দৌলতে বাড়িয়েছেন। এখন একটু মেয়েকে নিয়ে ভাবুন। বলেই চলে যায় আয়াতের হাত ধরে টানতে টানতে। আচ্ছা দাদু, আঙ্কেল মনে হয় কিছু বলতে চাচ্ছেন আমাকে। কই, তেমনটা তো আমার মনে হলো না দাদুভাই। দাদু, লাবণ্য চৌধুরী বাবার নাম আবির খান হয় কিভাবে? সরি দাদুভাই, আবির চৌধুরী বলতে যাব, তা আসলে আমার গুলিয়ে গিয়েছে। ও আচ্ছা। আয়াতকে ওভাবে নিয়ে যাওয়ায় আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমাকে কাঁদতে দেখে মেঘ এসে সান্ত্বনা দিচ্ছে। মেঘ তখন আমার আর আয়াতের দাদুর বলে সব কথা শুনে নিয়েছে আড়াল থেকে, তাই আমার কাছে এসে জানতে চাইলো। আমি 19 বছর আগে সব ঘটনা মেঘকে খুলে বলি। তার মানে আয়াত আপনার মেয়ে আঙ্কেল? হ্যাঁ বাবা, হ্যাঁ, আয়াত আমার মেয়ে। কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস দেখো, আজ নিজের মেয়েকে আমি আমার পরিচয় দিতে পারবো না, বলতে পারবো না তুই আমার মেয়ে। আপনি ভাববেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে আবি? নেহা এতক্ষণ বাড়িতে ছিল না, এইমাত্র বাড়িতে ফিরল। কই কিছু না তো। আমি চোখের পানিটা মুছে নেই। ইনি কে? ও
ওকে চিনছো না? আমার বন্ধু ছেলে, যার কথা তোমাকে বলতাম আমাদের লাভানোর জন্য। এই সেই বিজনেসম্যান মিস্টার মেঘ রহমান। কি? আপনি বিজনেসম্যান মিস্টার মেঘ রহমান? আপনার সফলতার গল্প কত পড়েছি। আরে আবি, তুমি তো আমাকে আগে বলোনি ইনি তোমার সেই বন্ধু ছেলে। নেহা মনে মনে স্বপ্ন দেখছে। ছেলেটাকে যদি আমাদের লাবুর সাথে বিয়ে দিই তাহলে তার অর্ধেক সম্পত্তি হাতিয়ে নেওয়া যাবে। আচ্ছা আবির আঙ্কেল, অন্য একদিন আসবো, আজকে আসি। সে কি বাবা, কিছু খেয়ে গেলে হতো না? না আন্টি, আজ খুব তাড়া আছে, অন্য একদিন। ঘুমঘুম চোখে তাকাচ্ছে লাবণ্য। একটু উঠে বসতে মাথাটা ধরছে। এ কি লাবণ্য, তুই উঠে পড়েছিস? নেহাল, কি হয়েছিল আমার? ওই টমিটা তোকে। নেহালের আর কিছু বলার আগে লাবণ্যর সব মনে পড়ে গেল। এইসব আমার প্রাপ্য ছিল। আমি সত্যিই খুব খারাপ রে। আজ আমি আমার নিজের সব ভুল বুঝতে পেরেছি, আর কখনো কারো পেছনে লাগবো না। আচ্ছা আমি এখন আসি, অনেক রাত হয়েছে। কাল ভার্সিটিতে যাবি? জানি না, কিছুদিন নাও যেতে পারি। ওকে, নিজের যত্ন নিস, বাই। রাত 1টা। বিছানায় ছটপট করছে মেঘ। একবার এপাশ তো একবার ওপাশ। চোখ বন্ধ করতেই একটি মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে। সেটা হলো আয়াত। এই বোরখাওয়ালি আমায় তো ঘুমাইতেই দিচ্ছে না। তাহলে কি আমি আয়াতকে, না কি ভাবছি আমি, আমার তো লাবণ্যর সাথে বিয়ে হওয়ার কথা। আয়াতকে ভেবে ভেবেই মেঘের রাতটা পার হয়ে গেছে। ফজরের আজানে মেঘের মা যখন নামাজ পড়তে যায়, অজু করে ঘড়ির দিকে যেতে মেঘের ঘরে লাইট অন দেখে এগিয়ে আসে। কি হলো মেঘ, তুই জেগে আছিস? মেঘকে মাকে জড়িয়ে ধরে। মা, আমি কি করব বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বল। মেঘ আমার অতীতের সব কথা তার মাকে খুলে বলে। মা, আবির আঙ্কেলের মেয়ে আয়াত, তাকে ছাড়া যে আমি এক মুহূর্ত ভাবতে পারছি না। এখন কি করব মা, তুমি বলো। আচ্ছা মেঘ, তুই কি কখনো লাবণ্যকে ভালোবাসি বলেছিস? না মা। তাহলে আর কি, তোর বাবার স্বপ্ন ছিল তার প্রিয় বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে দেবে। দেখ লাবণ্য, যেমন তোর আবির আঙ্কেলের মেয়ে আয়াত, ও তো তেমনই তোর আবির আঙ্কেলেরই মেয়ে। আয়াতের সাথে তোর বিয়ে হলেও তোর বাবার স্বপ্নটা পূরণ হবে। এখন তুই ভেবে দেখ কি করবি। এই কথাটা আমার মাথায় আগে আসেনি। তুমি জানো না মা, কত বড় একটা ভুল ডিসিশন নেওয়ার কথা বাঁচিয়েছ আমায়। এখন একটু ঘুমাতো, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমাসনি। ভার্সিটিতে মেঘ আয়াতের জন্য অপেক্ষা করেই চলেছে। এখনো আয়াত আসেনি। মন খারাপ করে বসে আছে মেঘ। আচ্ছা, আয়াত কি এখন আমার উপর রেগে আছে? ও কি আমার সাথে আর কথা বলবে না? না, আয়াত এখনো কেন আসছে না? এখানে বসে বসে কি ভাবছেন? মেঘ মাথা তুলে আয়াতকে সামনে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। আয়াত তো থম হয়ে যায়। বলা নেই ক নেই, হুট করে একজন পুরুষ এভাবে তাকে জড়িয়ে ধরল। মেঘ ছাড়ুন আমাকে। বিশ্বাস কর আয়াত, আগে কখনো এমনটা হয়নি আমার সাথে। কাল সারা রাত তোমার ওই মুখটাই শুধু আমার চোখে ভেসেছে। তোমাকে আমি কতটা ভালো। আয়াতের এক ধাক্কায় মেঘ ছিটকে পড়ে। আপনি একটা খারাপ লোক, আমাকে স্পষ্ট করেছেন কোন অধিকারে? আয়াত, আমার কথাটা শোনো। মেঘ চলে যায় আর আয়াত সেখানেই বসে রয়। খুব রাগ হচ্ছে, আবার মনের মধ্যে এক অজানা অনুভূতি জানান দিচ্ছে। তখন মেঘের এইভাবে জড়িয়ে ধরাটা তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আয়াত। কেমন যেন এক শিহরণ সৃষ্টি হচ্ছে আয়াতের শরীরের প্রতিটা রোমে রোমে। আয়াত মেঘকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। হয়তো ভার্সিটি থেকে চলে গেছে। তারপর 2 সপ্তাহ আয়াত মেঘকে দেখেনি। সাহস হয়নি মেঘকে একবার ফোন করে খোঁজ নেবে। আজ দূর থেকে মেঘের গাড়ি আসতে দেখেই দৌড়ে যায় আয়াত। মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ালে অপোজিট পাশ থেকে আরেকজন গাড়ি থেকে নামলো। তারও আয়াতের মতো বোরখা আবরণে ঢাকা। সে এসে আয়াতের সামনে দাঁড়ালো। আমাকে চিনতে পারছো না? আমি লাবণ্য। থ্যাঙ্কস আয়াত, তোমার জন্যই আমি অনেক কিছুই পেয়েছি। এই নাও আমার বিয়ের কার্ড। সামনের সপ্তাহে 5 তারিখে আমাদের বিয়ে। মেঘ বলল সবার আগের কার্ডটা তোমাকেই দিতে। আয়াত লাবণের হাত থেকে বিয়ের কার্ডটা নেয়। চোখ বেয়ে গড়িয়ে আসা অশ্রুগুলো অনেক কষ্টে আটকে রাখে। লাবণ্য আয়াতকে সাথে নিয়ে একে একে পুরো ভার্সিটির সকলকে বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করছে। আর আয়াত দর্শক হয়ে চাপা কষ্ট দিয়ে লাবণ্যর সাথে লাবণ্যর সুখটুকু উপভোগ করছে। ধীরে ধীরে বিয়ের দিন ঘনিয়ে এলো। এখন মেঘের আসল পরিচয় সবাই জানে। মেঘ তো ভার্সিটিতে এসেছিল শুধু লাবণ্যর জন্য। ভার্সিটি গেলে এখন মেঘ লাবণ্য লাভ স্টোরি সকলের মুখে মুখে। আজ লাবণ্যের গায়ে হলুদ ছিল। ভার্সিটির সকলে গেলেও আয়াত যায়নি। কাল অবশ্য যেতেই হবে, কাল যে বিয়ে। আজ আমি এসেছি লাবণ্যের বিয়েতে আমার পরিবার সবাইকে নিমন্ত্রণ করতে। আয়াতকে তার দাদু ঘরে যেতে বলে, কিন্তু আয়াত লুকিয়ে আমাদের সব কথা শুনে নেয়। অনেক বড় একটা ধাক্কা খায় যখন জানতে পারে আমি তার বাবা। আয়াত কষ্ট করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘরে সব জিনিসপত্র ভাঙচুর করে। আয়াত আমার ডায়েরিটা হাতে নিয়ে পুড়িয়ে ফেলে।
ঘরের ভিতরে জিনিসপত্রের ভাঙচুরের আওয়াজ পেয়ে সকলে দৌড়ে যায়। আমি বাইরে থেকে নিজের সমস্ত শক্তিতে দরজা ভেঙে মেয়েকে জড়িয়ে ধরি। আয়াতের সামনে ডায়েরির পাতাগুলো পুড়ে ছাই হয়ে আছে। আয়াতের মা এসে আয়াতের গালে সজোরে থাপ্পড় মারে। আয়াতের দাদা দাদি আমাকে আয়াতের আমার অবস্থা দেখে অনেক অপমান করে তাড়িয়ে দেয়। অনেকদিন পর আয়াত ভার্সিটিতে আসে। এসে শুনে লাবণ্যর সাথে নেহালের বিয়ে হয়েছে। লাবণ্য হঠাৎ এত চেঞ্জ হয়ে যাওয়া, আর নেহালের লাবণ্যর প্রতি এত কেয়ারিং, এতদিনে বন্ধুত্ব ভালোবাসাতে পরিণত মনের অজান্তেই। আর মেঘ সেটা জানতে পেরে নেহার ভয়ে প্রকাশ করে না, কারণ নেহার কাছে মেঘ হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। তাই মেঘ বিয়ের দিন নিজের জায়গায় নেহালকে বর বেশে বিয়ের আসনে বসিয়ে দেয়। আর মেঘ সে কোথায়? লাবণ্য আর নেহাল আয়াতকে মেঘের কাছে নিয়ে যায়। আয়াতের সামনে মেঘ কান ধরে হাঁটু গেড়ে বসে পড়ে। সরি আয়াত, এতটুকু অভিনয় করতেই হলো নেহাল লাবণ্যর জন্য। মেঘ আয়াতকে আমার কথা বলে। আমার কোনো কথায় আয়াত শুনতে চায়নি। মেঘ বোঝায় আমি পরিস্থিতির শিকার হয়ে নেহাকে বিয়ে করেছি, শুধুমাত্র লাবণ্যর কথা ভেবে। মেঘের সব কথা শুনে আয়াত আমাকে বাবা হিসেবে মেনে নেয়। আর তাই আমি এখন আমার পরিবারের সাথেই থাকি। লাবণ্যর বিয়ে হয়ে গেল, আমি আর আমার পরিবারের সাথে থাকতে শুরু করলাম। আর নেহা একদম একা। আজ টাকা পয়সার ধন দৌলত সব নেহার কাছে আছে, শুধু নেই আপন জনেরা। আর নেহা আর বেশি দিন বাঁচবেও না। ডাক্তার বলেছে ব্রেন টিউমার আছে ওর, এখন লাস্ট স্টেজে চলছে। বরঞ্চ 1 মাসের মতো সময় নেহার হাতে আছে। জীবনের শেষ সময় নেহা এসে তার পাপের জন্য অনুশোচনা করছে। নেহা তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি লাবণ্যর আয়াতের নামে লিখে দিয়ে লয়ারকে নিয়ে আমাদের বাড়িতে আসে, কিন্তু আরিয়া নেহাকে ফিরে যেতে দেয় না। জীবনের শেষ সময়টা নেহা অনেক যত্ন আর ভালোবাসা পেয়েছে, আর বুঝে গেছে অর্থ সম্পদ আর অহংকার জীবনে আসল সুখ নয়। জীবনে আসল সুখী হচ্ছে ভালোবাসা। 30 বছর পর আজ আমার আর আরিয়ার বিবাহের 50 বছর পূর্ণ হলো। বয়সের ছাপ আমাদের শরীরে পড়ে গেছে, সেই যৌবন এখন আর নেই, কিন্তু আমাদের ভালোবাসা সে আগের মতোই আছে। অন্ধকার রাতে ছাদে বসে আরিয়া আমার কাঁধে মাথা রেখে আকাশের চাঁদটাকে দেখছে, আর আমি ওই চাঁদটাকে দেখে বলছি, এই চাঁদ দেখো, আমাদের পথ চলা আজ 50 বছর পূর্ণ হয়েছে, কিন্তু এখন আর আমার বউটা আখ চিবিয়ে খাওয়ার মতো দাঁত নেই। হাই আবির, কী সব বলছো? আরে দাঁত নেই তো কি হয়েছে? বিলিন্ডার তো আছে, এই নাও। বলে এক মগ আখের রস আরিয়ার হাতে তুলে দিলাম। আর এভাবেই শেষ হলো ভালো লাগার ভালোবাসার গল্পটি। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটি যেহেতু কালেক্ট করা, আমার ইসলাম সম্বন্ধে অত আইডিয়া নেই, আমি যেভাবে পেয়েছি সেভাবে ভয়েস করেছি। তো যদি কখনো কোনো কিছুতে ভুল ত্রুটি মনে হয়, আপনারা ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।